যে এই মেনস্ট্রুয়েশন সাইকেলটাকে কি কোনোভাবে ডিলে করা পসিবল? করা যেতে পারে, পরবর্তী 2-3টে সাইকেল একটু এফেক্ট করতে পারে। পিরিয়ডসের জন্য প্যাড ছাড়াও মেনস্ট্রুয়াল কাপ বা ট্যাম্পন্স এগুলো ইউজ করছি, এইগুলো ইউজ করাটা কতখানি বিজ্ঞানসম্মত এবং এগুলোর সাথে কি ভার্জিনিটি লস হওয়ার কোনো সম্পর্ক আছে? এটা কাস্টমাইজ বা ইন্ডিভিজুয়াল চয়েসের উপর ডিপেন্ড করে। ঠিক করে তোমার স্টেরিলাইজেশন প্রসেসটা ঠিক হলো না, সেটা কিন্তু একটা খুব ভয়ঙ্কর রকমের ইনফেকশনের চান্স থাকে। ম্যাডাম, স্ট্রেসের সাথে কি মেনস্ট্রুয়েশন সাইকেলের ইররেগুলার হওয়ার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, এটা ভীষণভাবেই আছে। নিজের শরীরকে বোঝা এবং তার যত্ন নেওয়া, সেটাই কিন্তু একজন নারীর প্রাথমিক এবং প্রধান দায়িত্ব। নমস্কার, আমি ডাক্তার রুশ্মি রয়। আপনাদের সকলকে স্বাগত জানাই কথা ও চিকিৎসার অন্যতম এপিসোডে। আজ আমাদের সকলের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ডক্টর অনন্যা রয়, যিনি আইরিস হসপিটালের একজন বিশিষ্ট গাইনেকোলজি এবং অবস্টেট্রিশিয়ান, ল্যাপারোস্কোপিক কসমেটিক গাইনেকোলজি সার্জন। ওয়েলকাম ম্যাম, আমাদের এই এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা নারীর সমস্যা, নারীদের জীবনে হওয়া বিভিন্ন সমস্যা এবং তাদের সমাধান নিয়ে ম্যামের সাথে খোলাখুলিভাবে আলোচনা করব। মেনস্ট্রুয়েশন সাইকেল বা পিরিয়ড হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা নারীকেই নিজের জীবনে ফেস করতে হয় এবং প্রথমেই সেই ঘটনাটার সম্মুখীন হতে হয়। তো সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে যে আমার খুব কম দিন মেনস্ট্রুয়েশন হচ্ছে বা অনেক দিন ধরে আমার পিরিয়ড চলছে তো চলছেই। তো আপনি আমাদেরকে বলুন যে কতদিন মেনস্ট্রুয়েশন সাইকেলটা হওয়াটাকে নর্মাল বলে আমরা ধরতে পারি? আচ্ছা, মেনস্ট্রুয়েশন একটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস। এটা ইউজুয়ালি সাইকেলে মান্থে একবারই আসে, যেটা সাইকেল ডিউরেশন মোটামুটি 28 ডেজ হওয়া উচিত। বাট এটা কিন্তু 7 ডেজ আগেও হতে পারে, 7 ডেজ ডিলেও হতে পারে। আপ টু 5 to 7 ডেজ ডিলেটা বা আর্লিয়ার অনসেট অফ মেনস্ট্রুয়েশনটাকে কিন্তু নর্মাল রেঞ্জের মধ্যেই ধরা হয়। আর রিগার্ডিং হেভি ফ্লো, আমাদের জানতে হবে যে কোনটা হেভি মেনস্ট্রুয়াল পিরিয়ড, কোনটা স্ক্যান্টি। একটা জিনিস বলবো যে প্রত্যেক মাসে রেগুলার পিরিয়ড হওয়াটা ইজ মোর ম্যান্ডেটরি বা অনেক বেশি ভালো রাদার দেন অ্যামাউন্ট বা ফ্লো বা যেটাই বলছো। প্রত্যেক মাসে হওয়াটা দ্যাট ইন্ডিকেটস যে একটা সাইক্লিক্যাল ব্যালেন্স, প্রত্যেকটা হরমোনাল ক্যাসকেড প্রত্যেক মাসে ঠিকঠাক রান করছে, সেটা বেশি ইম্পর্ট্যান্ট রাদার দেন অ্যামাউন্ট বা কতটা ডিউরেশনের জন্য হলো বা কতটা হলো। এইবার রিগার্ডিং ডিউরেশন অফ মেনস্ট্রুয়েশন, সেটা কিন্তু মোটামুটি 5 ডেজের মধ্যে 4 to 5 ডেজ ইউজুয়ালি হয়ে থাকে। তাও আমি খুব গ্রসলি বলবো, যেটা আমরা লেম্যানরাও যারা সবাই যাতে বুঝতে পারে যে হোয়াট ইজ হেভি ফ্লো, দ্যাট ইন্ডিকেটস যদি পার ডে যদি মোর দ্যান 4 to 5 প্যাডস পার ডে, এটা উইথ ফুল সোকেজ, এটা যদি হয়, খুব গ্রসলি বলতে পারি দিস ইজ অ্যান হেভি ফ্লো। ইফ দের ইজ অ্যাসোসিয়েটেড উইথ এক্সেস ক্লটস, প্রচুর ক্লটস হচ্ছে, তার সাথে খুব পেনফুল মেনস্ট্রুয়েশন হচ্ছে, এগুলো কিন্তু অ্যাবনর্মাল বলে জানতে হবে। আর এই ফ্লোটা যদি ধরো 4-5 ডেজের মধ্যে শেষ না হয়ে আরও 7 ডেজ অ্যান্ড মোর চলতে থাকে, বা আমরা একটা গাইনোকোলজিস্টরা ইউজুয়ালি মোর দ্যান 80 ml এটাকে ধরি, দ্যাট ইন্ডিকেটস অ্যান হেভি মেনস্ট্রুয়াল ফ্লো। তো এই জিনিসগুলো জানলে আমরা একটু অ্যাসেস করতে পারবো নিজেরাই যে ঠিক কতটা হলে দ্যাট ইজ হেভি ফ্লো। এবার স্ক্যান্টি ফ্লো মানে যদি লেস দ্যান 2 ডেজের কমে হয়ে যাচ্ছে, বা সাইকেলটা ধরো মোর দ্যান 45 ডেজেরও বেশি ডিলে হয়ে যাচ্ছে, সেগুলোকে আমরা অলিগোমেনোরিয়া বা স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন বলছি। বা কোনো হয়তো প্যাডই নিতে হলো না, খুবই স্পটিং টাইপের হচ্ছে, তো সেইগুলো স্ক্যান্টি মেনস্ট্রুয়েশনের মধ্যে পড়ে। তো এগুলো হচ্ছে অ্যাবনর্মাল, যেটা আমাদের জানা দরকার, ইনভেস্টিগেশন দরকার, ঠিক এক্স্যাক্টলি কী কী কারণে হচ্ছে ফর প্রোলং ফ্লো, হেভি ফ্লো বা স্ক্যান্টি একদম স্পটিং। মানে মোটামুটি 4 থেকে 6 দিনের মধ্যে যদি মেনস্ট্রুয়েশনটা হয় তাহলে সেটা নর্মাল। তার থেকে যদি বেশি ফ্লো হয় বা অতিরিক্ত দিনে প্যাড ইউজ করতে হয়, তখনই সেটাকে আমরা হেভি ফ্লোর মধ্যে ফেলছি। বা হয়তো বেশি ক্লটস বেরোচ্ছে বা তার সাথে হচ্ছে প্রচণ্ডভাবে ব্যথা হচ্ছে, সেগুলোকেও আমরা অ্যাবনর্মাল হিসেবেই ধরছি। বেশ, ম্যাডাম আমাকে বলুন যে একটা সাইকেল আপনি বললেন 28 দিনের, তো সেই একটা সাইকেলে একজন মহিলা যদি দেখেন যে 3-4 মাস ধরে তার হঠাৎ পিরিয়ড বন্ধ হয়ে গেছে এবং পিরিয়ডস হচ্ছে না, এবং হঠাৎ করে কোনো দিন পিরিয়ডস হচ্ছে আবার 3-4 মাস বন্ধ হয়ে যাচ্ছে, এইরকম যে ঘটনা ঘটে, অনেকেরই ঘটে, তো সেক্ষেত্রে তার কি পরামর্শ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ ডক্টর রশ্মি, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমি যদি ডিভাইড করি এজ গ্রুপটাকে, যে অনেক দিন ধরে বন্ধ থাকছে বা যখন হচ্ছে খুব অতিরিক্ত হচ্ছে বা 2-3 মাস ধরে পুরো বন্ধ, সেই ব্যাপারটা তো ইউজুয়ালি যদি এটা খুব কমন দেখা যায়, মানে দুটো এন্ড অফ দ্য
এজ গ্রুপে, মানে খুব যখন জাস্ট মেনস্ট্রুয়েশন যখন শুরু হয় মেনার্কি বা পিউবার্টাল এজ গ্রুপটা, অ্যাডোলেসেন্ট এজ গ্রুপটাতে এটা খুব কমন, যেটা যে সময় মেনস্ট্রুয়েশনটা এরকম ইরেগুলার হতে পারে। এবং এগেইন ইন দ্য এন্ড অফ দ্য রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, মানে যখন মেনোপজাল এজ গ্রুপটা মেনোপজ অ্যাচিভ করতে আছে তখন এই জিনিসটা হতে পারে। কারণ এটা হচ্ছে ডিউ টু ইমম্যাচিওর বা আনস্টেবল একটা আমাদের যে হরমোনাল অ্যাক্সিসটা আছে সেটা আনস্টেবল থাকে ডিউরিং দিস পিরিয়ড। তো এই যে এটা সম্বন্ধে একটু বলি, সমস্ত স্টিমুলেশনটা কিন্তু আমাদের ব্রেন থেকে আসে ফ্রম দিয়ে। এখানে দুটো ইম্পর্টেন্ট গ্ল্যান্ড আছে, একটা হচ্ছে হাইপোথ্যালামাস, একটা হচ্ছে পিটুইটারি। তো ফার্স্ট দ্যাট এই যে কমপ্লেক্স হরমোনাল ক্যাসকেডটা সেটা কিন্তু শুরু হয়, স্টিমুলেশন কামস ফ্রম দ্য হাইপোথ্যালামাস। সেখান থেকে গোনাডোট্রফিন রিলিজিং হরমোনটা হাইপোথ্যালামাস থেকে বের হয়, তো সেটা স্টিমুলেট করে পিটুইটারিকে। অ্যান্ড পিটুইটারি থেকে সেভারাল কাইন্ডস অফ সেক্স হরমোন বা গোনাডোট্রফিনস বেরোয়, যেটা কিনা তোমার ওভারি এবং অ্যাড্রিনাল গুলোকে অ্যাক্টিভেট করে। সেখানে ওভারিতে মধ্যে তোমার কমপ্লেক্স একটা হরমোনাল ক্যাসকেডস রান করে এবং সেটার অ্যাকশনটা কিন্তু ইউট্রাসের ভেতরে যে এন্ডোমেট্রিয়াল লাইনিংটা থাকে সেই লেয়ারটাকেও সেভাবে রেগুলেট করে। এবার এই যে কমপ্লিট ক্যাসকেডটা, এখানে যদি কোথাও ইন্টারাপশন বা ডিসরাপশন হয় সেখানে কিন্তু এই ধরনের অ্যাবনর্মাল মেনস্ট্রুয়েশনটা দেখা যায়। এবার যখন অল্প বয়সী মেয়ে, টিনেজার্স, অ্যাডোলেসেন্ট, তাদের ক্ষেত্রে দেখা যায় যখন জাস্ট মেনার্কি মানে জাস্ট মেনস্ট্রুয়েশনটা অ্যাচিভ করেছে সেই সময় কিন্তু এইচপি অ্যাক্সিসটা ভীষণ ইম্যাচিওর থাকে। তো ওই বাচ্চাদের ক্ষেত্রে, অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে সেই জন্য এরকম ইরেগুলার মেনস্ট্রুয়েশন, তার হরমোনাল ইম্পালসটাই তৈরি হয়নি যে এলএইচ বা এফএসএইচ, এলএইচ যে সার্চ যেগুলো তৈরি করবে সেটা জেনারেট করার মতো সেভাবে ক্যাপাসিটি হয়নি, বা হলেও তোমার মানে ইনঅ্যাডভার্টেন্টলি হয়তো এলএইচটা অনেক বেশি পরিমাণে স্টিমুলেটেড হয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, একটা ইমব্যালেন্স হচ্ছে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন বা অ্যামেনোরিয়া এরকম একটা হচ্ছে, বা ইররেগুলারিটিস থাকছে। আবার যখন মেনস্ট্রুয়েশনটা সেসেশন হতে চাইছে বা মেনোপজ অ্যাচিভ করছে, সেই এজটাকে আমরা পেরিমেনোপজাল বলি। মানে ইউজুয়ালি আমাদের তো অ্যাভারেজ এজ গ্রুপ অফ মেনোপজ হচ্ছে ইন্ডিয়াতে 47 বলা যায়, তো এটা 45 to 55 এর মধ্যে ভ্যারি করতে পারে। তো এই পেরিমেনোপজাল এজ গ্রুপটাতে সেখানেও কিন্তু আবার এগেন এটা ম্যাচুরিটিটা মানে নষ্ট হয়ে যায় এই অ্যাক্সিসটার। ন্যাচারালি সেই সময়ও একটু বয়স্ক মহিলারা এরকম হতে পারে কি 2-3 মাস ধরে বন্ধ, 2-3 মাস ধরে বন্ধ, তারপর যখন হচ্ছে অনেকটা বেশি হয়ে গেল, তারপর আস্তে আস্তে মেনস্ট্রুয়েশনটা বন্ধই হয়ে যায়। তো এই দুটো পিরিয়ডে এটা কিন্তু ভীষণ ফিজিওলজিক্যাল বা নর্মাল যেটা ধরা হয়। এইবার যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, মানে ধরো 25 থেকে 45 ইয়ার্স, যখন নর্মাল একটা মেনস্ট্রুয়েশন প্রত্যেক মাসে হওয়া দরকার, তখন যদি এই সমস্যাটা হয় তাহলে এটা ধরতে হবে কোনো একটা পার্টিকুলার প্রবলেমের জন্য হচ্ছে, মেনলি হরমোনাল ইমব্যালেন্স, যেটা কোনো রকম আইদার হাইপোথ্যালামাস বা পিটুইটারি বা কোনো থাইরয়েড বা প্রোল্যাকটিন বা অন্যান্য কোনো পিসিওএস বা ওভারিয়ান কিছু প্রবলেমের জন্য হচ্ছে। সেই কারণে আমাদের কারণগুলোকে অ্যাসেস করতে হবে। বেশ, ম্যাডাম আমাকে বলুন যে এই মেনস্ট্রুয়েশন সাইকেলটাকে কি কোনোভাবে ডিলে করা পসিবল? মানে অনেক সময় এরকম মানুষের দরকার হয় যে কোনো বাড়িতে ইভেন্ট এসে গেল, কোনো পুজো বা কোনো বিয়ের কোনো ইভেন্ট এসে গেল, সেই কারণে মহিলারা চান যে এই কদিন একটুখানি ডিলে করে দেবো পিরিয়ডসটাকে, সেই সময় যাতে না হয়। তাহলে কোনো ওষুধের মাধ্যমে কি এটা করা পসিবল? এটা তো সবসময় অনেকেরই এই ব্যাপারটা ডিমান্ডটা থাকে মেয়েদের যে এই জিনিসটা ডিলে করা, স্পেশালি পুজো বা এই সমস্ত অকেশনে। তো সেক্ষেত্রে আমরা করিও, মানে বিভিন্ন ধরনের হরমোন, স্পেশালি প্রোজেস্টেরন হরমোনটা এই কাজে ব্যবহার হয়। তো সেটাকে যতদিন ডিলে করা যায় সেটা করা যেতে পারে, তবে মেনস্ট্রুয়েশন স্টার্ট হওয়ার আগের 5 ডেজ আগে থেকে মেডিসিনটা শুরু করতে হয়, এবং যতদিন সে ডিলে করতে চাইছে ততদিন সেটাকে ঠিক ওইভাবে আমরা অ্যাডজাস্ট করে দিই, ডোজ অ্যাডজাস্ট করে দিই, সেভাবে কন্টিনিউ করতে হয়। তো তারপরে যখন সেটা উইথড্রল করে দেয়, মেডিসিনটা যখন ছেড়ে দেয়, তার 2-3 দিন পরে তার পিরিয়ডটা রিজিউম করে। মানে এতে ভয় পাওয়ার আর কোনো সমস্যা নেই, পরামর্শ নিলেই একদম। হয়তো সেভাবে সেরকম খুব একটা কনসার্ন সেরকম নেই ঠিকই, কিন্তু যেহেতু তার একটা নর্মাল যে মেনস্ট্রুয়াল সাইকেল যেটা রান করছিল সেটাকে আমরা এটা ইন্টারাপ্ট করলাম, অবভিয়াসলি তার নতুন করে আবার মেনস্ট্রুয়েশন সাইকেলটা রিজিউম হলো, মানে রিসেট হলো। এই রিসেট করার সময় অনেকের বডি তো সেভাবে অ্যাকসেপ্ট করতে পারে না, মেজরিটি কোনো প্রবলেম হয় না, কিন্তু কারোর ক্ষেত্রে ধরো এই যে ধরো 10 দিন 15 দিন বা একটু বেশি দিন ধরে সে ডিলে করেছে, ওষুধটা খেয়েছে, তারপর যখন ছাড়লো তখন হয়তো খুব এক্সেস হেভি ফ্লো হলো, বা হয়তো ফ্লোটা বন্ধ হতে পারছে না, তখন আমাদের আবার ওষুধ দিয়ে বা আবার হরমোনস ইউজ করে সেটাকে আবার রেগুলারাইজ করতে হয়। সেই জন্য একটা ইরেগুলার মেনস্ট্রুয়েশনের একটা ইভেন্টস কিন্তু এরপরে একটা আসলেও আসতে পারে, বা পরবর্তী 2-3টে সাইকেল একটু এফেক্ট করতে পারে, তারপর ওটা নর্মালাইজ হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, স্ট্রেসের সাথে কি মেনস্ট্রুয়েশন সাইকেলের ইররেগুলার হওয়ার কোনো সম্পর্ক আছে?
হ্যাঁ, এটা ভীষণভাবেই আছে আমাদের। এটা একটা ফিজিওলজিক্যালিও বলা যায়, স্ট্রেস বা জিনিসটাকে কি করে, এই হাইপোথ্যালামো অ্যাড্রিনাল অ্যাক্সিস যেটা বললাম সেটাকে ভীষণভাবে সাপ্রেস করে। সেই জন্য যারা খুব অ্যাংজাইটি নিউরোসিস বা ভীষণ স্ট্রেস রিলেটেড বা প্রচণ্ড টেনশন নিচ্ছে এইরকম হয়, তাদের ক্ষেত্রে অ্যাক্সিসটা সাপ্রেস হয়ে যায়, সেটাকে বলে হাইপোথ্যালামিক অ্যামেনোরিয়া। তখন সেক্ষেত্রে আবার যে হরমোনাল ক্যাসকেটটা পুরো বন্ধ থাকে, তখন সেক্ষেত্রে পেশেন্ট কিন্তু প্রেজেন্স উইথ সেকেন্ডারি অ্যামেনোরিয়া, মানে আগে মেনস্ট্রুয়েশন হচ্ছিল কিন্তু এই স্ট্রেসফুল পিরিয়ডে সেখানে অ্যাবসেন্ট হয়ে যায়। তারপর আবার যে স্ট্রেস রিলিফ বা অ্যাংজাইটিটাকে রিলিভ করা হয়, আবার সেটা রিগেন হয়ে যায়। মানে এইরকম ইররেগুলারিটি কিন্তু দেখা দিতে পারে। হ্যাঁ হ্যাঁ। বেশ। ম্যাডাম, পিরিয়ড চলাকালীন বা কোনো এক্সারসাইজ কি করা উচিত, নাকি একেবারেই এক্সারসাইজ থেকে দূরে থাকা উচিত? না, পিরিয়ডস চলাকালীন এক্সারসাইজ তো খুব ভালোই, কিন্তু তাই বলে খুব হেভি বা হেকটিক এক্সারসাইজ করলে সেটা কিন্তু শরীর সেই মুহূর্তে অতটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। ন্যাচারালি যেটা যদি ব্রিদিং এক্সারসাইজ বা যেগুলো জেন্টাল এক্সারসাইজ বা পেটে খুব বেশি চাপ পড়ছে না এরকম টাইপ এক্সারসাইজ যদি হয়, জেন্টাল ওয়াকিং বা যেগুলো করার, সেগুলো কিন্তু করতেই পারে এবং সেটা ভালো শরীরের পক্ষে, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এটুকু বলবো যে খুব হেকটিক যদি কোনো অ্যাথলেট হলো বা খুব হেকটিক এক্সারসাইজ সে করতে চাইছে, সেগুলো অ্যাভয়েড করাই ভালো। বেশ। ম্যাডাম, পিরিয়ডস বা মেনস্ট্রুয়েশন সাইকেল তো আমাদের প্রত্যেকেরই জীবনে ওতপ্রোতভাবে জড়িত, প্রত্যেকটি মহিলার জীবনে। তো কিন্তু এখনও দেখা গেছে যে সমাজের বিভিন্ন কর্নারে কিন্তু এটার অ্যাকসেপ্টেন্স এখনও অনেক কম, এবং ছোট যারা মেয়েরা তারা এখনও এটার সম্পর্কে সঠিকভাবে জানে না, এবং তারা জানে না যে নিজেদের কিভাবে যত্ন নেওয়া উচিত এই সময়, এবং এটা এখনও একটা ট্যাবু হয়েই রয়ে গেছে। তো আপনি কিভাবে আপনি বলবেন যে এই ট্যাবুটাকে সরানো সম্ভব বা এই ট্যাবুটাকে এলিমিনেট করা পসিবল আমাদের সোসাইটি থেকে? হ্যাঁ, এবার স্পেশালি যারা প্রথম মেনস্ট্রুয়েশন অ্যাচিভ করছে তাদের ক্ষেত্রে মানে মেনস্ট্রুয়েশন যে একটা স্বাভাবিক প্রসেস, সেটা প্রত্যেক মাসে যেটা, এটা অনেকে বলে এটাকে দূষিত, মানে খুব ইনটক্সিকেটেড কিছু ব্লাড, দূষিত কিছু ব্লাড বেরিয়ে যাচ্ছে, সেটা একেবারেই নয়। এটা নর্মাল শেডিং অফ দ্য এন্ডোমেট্রিয়াল লাইনিং অ্যালং উইথ ব্লাডস। এটা খুবই একটা ফিজিওলজিক্যাল নর্মাল প্রসিডিওর, যেখানে কোনো টক্সিন, কোনো বিষাক্ত কোনো জিনিস বেরোচ্ছে বা সেসব কোনোই ব্যাপার না। এবার যদি কেউ সামহাউ এই ওভুলেশনটা হলো, ওভুলেশনের পরে সেই যে ওভামটা সে মাসে ম্যাচিওর হলো, সেটা যদি ফার্টিলাইজ হয়ে জাইগোট হয়ে প্রেগনেন্সি ফর্মেশন হয়, তাহলে মেনস্ট্রুয়েশনটা বন্ধ থাকে। কিন্তু সেটা যদি না হয়, তাহলে নর্মাল হরমোনাল ক্যাসকেটে আফটার ওভুলেশন ওই ওভামটা রাপচার হয়ে বেরিয়ে যাওয়ার পরে সেটা কর্পাস লুটিয়াম তৈরি করে, সেখান থেকে কিছু প্রোজেস্টেরন হরমোন বেরোয়, সেটা এন্ডোমেট্রিয়াম লাইনিংটাকে মেনটেন করে। ঠিক অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ তখন যে প্রোজেস্টেরন অ্যান্ড ইস্ট্রোজেন সব হরমোনস লেভেলগুলোই যখন ডিক্রিজ হয়ে যায়, তখন ওটা একটা ডিউ টু হরমোনাল কি বলবো অ্যাবসেন্স, ওই লেয়ারটা শেডিং হয়ে বেরিয়ে যায়। এটাই নর্মাল মেনস্ট্রুয়েশন। তো যখন প্রথম বাচ্চারা মেনস্ট্রুয়েশন অ্যাচিভ করছে, তাদের অ্যাটলিস্ট মেনস্ট্রুয়াল হাইজিন সম্বন্ধে একটা প্রিলিমিনারি নলেজ যেটা, সেটার সাথে থাকা দরকার। তো এটুকু বলবো যে মোটামুটি মেনস্ট্রুয়াল প্যাড বা কাপ যাই ইউজ করুক, মানে বাচ্চাদের ক্ষেত্রে তো কাপটা বলা যায় না, প্যাডটা ইউজ করে তারা বেশি, সেটা 3 to 4 আওয়ার্স ইন্টারভ্যালে কিন্তু চেঞ্জ করতে হবে। অ্যান্ড ওই লোকাল এরিয়ার ভালো করে ক্লিন ওয়াটার দিয়ে, যা নর্মাল ফ্রেশ ওয়াটার দিয়ে ভালো করে ক্লিন করবে, মেক ইট এনশিওর করবে যে এরিয়াটা সবসময় ড্রাই থাকছে, শুকনো থাকছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। টয়লেটারিজগুলো যেগুলো ইউজ করছে সেগুলো যেন নিট অ্যান্ড ক্লিন হয়, এই জিনিসগুলো তাদেরকে, যাতে ইনফেকশন যাতে না থাকে। আন্ডারগার্মেন্টস যেগুলো সকাল বিকাল চেঞ্জ করবে, এগুলো দিজ আর দ্য নর্মাল মেনস্ট্রুয়াল প্রোটোকল, যেটা বা পরিষ্কার পরিচ্ছন্ন সোপ টোপ সব কিছু ইউজ করবে ওই সময়। এমন নয় যে কেউ, এটা অনেকে বলে এগুলো ব্যবহার করা যাবে না বা এই খাওয়া যাবে না, সেরকম নয়। বরং এই সময় খাওয়ারটা খুব লাইট, ভালো হেলদি নিউট্রিশিয়াস ডায়েট হওয়া উচিত, অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক হওয়া উচিত, যাতে কোনো ডিহাইড্রেশনটা অ্যাভয়েড করতে পারে, কারণ অনেকটা ব্লাড লস হবে। বডিটা সবসময় একটা হ্যাবিচুয়েটেড হওয়া উচিত, যাতে এই মেনস্ট্রুয়াল ব্লাড লসটাকে সে মানে কম্প্রোমাইজ করতে পারে। ম্যাডাম, এখনকার দিনে পিরিয়ডসের জন্য প্যাড ছাড়াও আমরা মেনস্ট্রুয়াল কাপ বা ট্যাম্পন্স এগুলো ইউজ করছি। তো এইগুলো ইউজ করাটা কতখানি বিজ্ঞানসম্মত, কতটা হেল্পফুল, এবং এগুলোর সাথে কি ভার্জিনিটি লস হওয়ার কোনো সম্পর্ক আছে? দেখো, মেনস্ট্রুয়াল কাপ এটা ঠিক কথা, খুব অনেকের কাছেই সেটা ইজি টু ইউজ। তবে আমি এটা বলবো, এটা কাস্টমাইজ বা ইন্ডিভিজুয়াল চয়েসের উপর ডিপেন্ড করে। কেউ যদি প্যাড ফ্রি চায়, তাহলে সে মেনস্ট্রুয়েশন কাপটা ইউজ করতে পারে, কিন্তু প্রবলেম হচ্ছে সেটার কিন্তু মানে তাকে যে প্রপার ম্যানুফ্যাকচারিং যে ইনস্ট্রাকশনগুলো, সেগুলো খুব ভালো করে
সেটাকে কিন্তু ফলো করতে হবে, সেটাকে কি করে হাউ টু ক্লিন ইট এই জিনিসগুলো জানতে হবে, হাউ টু স্টেরিলাইজ ইট সো দ্যাট এবং কত দিনের জন্য তুমি এটাকে রিইউজ করতে পারবে। অনেক ধরো কিছু কোনোটা 1 বছর 2 বছর বা 5 বছর অবধি ইউজ করা যায়, সেই জন্য এটা ইম্পর্টেন্ট। মানে যেহেতু রিইউজের পার্ট রয়েছে সেই জন্য ক্লিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি মানছি যে হয়তো অনেক প্যাড খরচাটা বেঁচে যায়, এটা একটু কস্ট এফেক্টিভ হতে পারে, কিন্তু এটার মেনটেনেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা যদি আবার ঠিক করে তোমার স্টেরিলাইজেশন প্রসেসটা ঠিক হলো না, সেটা কিন্তু একটা খুব ভয়ঙ্কর রকমের ইনফেকশনের চান্স থাকে। ইভেন এই ট্যাম্পন ইউজ করতে গিয়ে আগেকার দিনের অনেক আমরা ইনসিডেন্টস পেয়েছি, টক্সিক শক সিনড্রোম, একটা খুব বাজে ধরনের এই ধরনের ইনফেকশন এগুলো হয়ে থাকতে পারে, যেখানে পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে। কাজেই মানে মেনস্ট্রুয়াল কাপ ইউজ করা যেতেই পারে, বাট তার মেনটেনেন্সটা খুব ইম্পর্টেন্ট, হাউ টু ইউজ ইট, হাউ টু ক্লিন ইট অ্যান্ড হাউ টু রিইউজ ইট। সেই জন্য ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো প্রত্যেকের মানে ইনস্ট্রাকশনগুলো ভালো করে ওটাকে ফলো করতে হবে, এই একটা ব্যাপার এখানে থাকছে। ঠিক আছে ম্যাডাম। আর রিগার্ডিং ভার্জিনিটি তুমি যেটা বললে, এমন বলবো না যে ভার্জিন বা খুব অ্যাডোলেসেন্ট গার্লসের ক্ষেত্রে পুরো ভেজাইনা তো সিল থাকে না, সেখানে হাইমেনাল ট্যাগটা ইনট্যাক্ট থাকে, সেখানে কয়েলড হয়ে এটা পেরিফেরাল ভেজাইনাল অরিফিসটাকে জাস্ট সারাউন্ড করে। কিন্তু তার মানে এটা নয় সে যদি রাইট সাইজের কাপ ব্যবহার করে তাহলে সে মেনস্ট্রুয়াল কাপ ইনসার্ট করতেই পারে, বাট ইট গোজ হাই ইন দ্য ভেজাইনা, তো অ্যান্ড সেই জন্য সেটা কোনোভাবে হাইমেন টিয়ার হতেও পারে, টিয়ার হলেও হতে পারে, সেটা একটা ব্যাপার থাকছে। বা ছোটরা কতটা কি ইউজ টু হবে টু দিস প্রসিজিওর, কতটা অ্যাকসেপ্টেবল তাদের কাছে হবে, সেটার একটা ব্যাপার থাকছে, যেটা খুব মানে একটু বড় মেয়েদের ক্ষেত্রে যেটা অনেকটা ইজিয়ার টু ইউজ, সেটা ওদের ক্ষেত্রে ছোটদের ক্ষেত্রে কতটা সমস্যা হবে, মানে ইউজ করতে পারবে কতটা ইউজার ফ্রেন্ডলি হবে সেটা একটু বলা মুশকিল, কিন্তু যদি সে ইউজ করতে পারে সে ক্যান ইউজ, এটাতে কোনো অসুবিধা নেই। ম্যাডাম তাহলে নেক্সট টপিকে যাচ্ছি এবার। আমাদের নেক্সট টপিক হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিসিওএস আর পিসিওডি। মানে এমন একটা কথায় পরিণত হয়েছে যেটা প্রত্যেকের মুখে মুখে প্রচলিত, প্রত্যেকে কিছু জানুক না জানুক পিসিওএস পিসিওডি জানে। তো এখনকার জেনারেশনের মহিলাদের মধ্যে পিসিওএস পিসিওডিটা ভীষণ লেভেলে কমন। ম্যাডাম আপনি যদি বলেন যে পিসিওএস পিসিওডি অ্যাকচুয়ালি জিনিসটা কি এবং কেন এই জেনারেশনের মহিলাদের মধ্যে এত বেশিভাবে ওয়াইডলি এটা ছড়িয়ে পড়েছে। পিসিওডি মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, অ্যান্ড অলসো সেটাকে যদি পিসিওএস বলো সেটা হচ্ছে আরেকটু ওয়াইড স্পেকট্রাম বা ব্রডার আর কি অ্যাসপেক্টে, সেটাকে বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তাহলে বেসিক যদি প্যাথোফিজিওলজি খুব শর্টে বলার চেষ্টা করি, এটা একটা বিশাল বড় একটা চ্যাপ্টার, মানে এবং খুব ইম্পর্টেন্টও বটে। তো এই পিসিওডির যদি বেসিক প্যাথোফিজিওলজি বলি তাহলে সেটা কিন্তু আসছে হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে, স্পেশালি ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ যদি দেখা যায় যে বোথ পেরেন্ট ডায়াবেটিক বা ফাদার ডায়াবেটিক বা মাদার ডায়াবেটিক, তাদের ক্ষেত্রে এই ধরনের কিছু জেনেটিক রিলেশনশিপ দেখা যায় উইথ পিসিওডি। তো সেক্ষেত্রে ইনসুলিন হরমোনটা বডিতে ভালো করে কাজ করে না। এবার আমি বলতে চাইছি না যে তার পুরো প্রথমেই ওভারওয়েলমিং ডায়াবেটিস হয়ে গেল, তা নয়। অল্প বয়সী মেয়ে, তার অ্যাবসেন্স অফ মানে ক্লিনিক্যাল সিনারিওটা এরকম হয় কি পেশেন্টের কি 1-2 মাস ধরে বা প্রথমে ডিলে হয়, মেনস্ট্রুয়েশন পিরিয়ডের ডিলে হয়, তারপর হতে হতে হয়তো 1-2 মাস পুরো স্কিপ করে গেল, বা এরকম মান্থ হয়তো দেখা যাচ্ছে 2-3 মাসে একবার পিরিয়ড হলো, বা ইয়ারলি হয়তো সে একবার বা দুবার বা এরকম ব্লিড করছে। এই ধরনের ইনফ্রিকুয়েন্ট মানে ডিলেড পিরিয়ডসটা একটা ফার্স্ট ক্রাইটেরিয়া অফ পিসিওডি। আমরা রটারডাম ক্রাইটেরিয়া ইউজুয়ালি ফলো করি ক্লিনিক্যাল ক্যাটাগরাইজেশন করার জন্য ফর পিসিওডি। তো সেখানে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে অলিগোমেনোরিয়া বা অ্যামেনোরিয়া, যেটা এই ফার্স্ট দেখি যে স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন বা অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন, বেশ অনেকটা স্কিপ করে করে মেনস্ট্রুয়েশনটা হচ্ছে। তার প্রথম সমস্যা হচ্ছে মেনস্ট্রুয়েশনে কোনো একটা ইরেগুলারিটি আসছে, মেনস্ট্রুয়েশন। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে সেখানে তোমার ফিচার্স মানে ক্লিনিক্যাল বা বায়োকেমিক্যাল ফিচার্স অফ হাইপার অ্যান্ড্রোজেনিজম থাকছে, মানে আমাদের প্রত্যেকের বডিতে মেল আর ফিমেল হরমোনের একটা ব্যালেন্স থাকে। যদি এই কোনো কারণে এই ডিসরাপশন অফ দ্য হরমোনাল ক্যাসকেটটা হয়ে যায়, যেটা আমি বললাম এইচপিও অ্যাক্সিসের, সেখানে যদি কোনো রকম ইমব্যালেন্স হয়, যেখানে মেল হরমোনটা একটু সামান্য পরিমাণে বেড়ে যাচ্ছে, মানে ফিমেলসদের মধ্যে মেল হরমোন বেড়ে যাচ্ছে। সবার বডিতে, আমাদের প্রত্যেকটা ফিমেল বডিতে কিন্তু মেল হরমোন আছে, কিন্তু তার একটা পার্টিকুলার রেশিও মেনটেন হয়। একটু সামান্য ইনক্রিজও যদি হয় রিগার্ডিং মেল হরমোনটা যদি একটু সামান্যও বাড়ে, তাহলেও কিন্তু মানে অ্যান্ড্রোজেন এক্সেসের ফিচার্সগুলো আসতে থাকে। তো ইনিশিয়ালি সেটা কি করে ওটা কি করে প্রকাশ পায়, আমরা ক্লিনিক্যালি সেটাকে বুঝি দের ইজ ডেভেলপমেন্ট অফ অ্যাকনি, অনেকগুলো অ্যাকনিজ হয়, বা হার্সুটিজম যেটা বলে অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ ইন এ ফিমেল বডি, যেটা নর্মাল এরিয়া ছাড়া অন্যান্য
গালে বা থুতনিতে বা বিভিন্ন জায়গায় বা অ্যাবনর্মাল এরিয়াতে, চেস্টে, এই সমস্ত জায়গায় তার একটা এক্সেস অ্যামাউন্ট অফ অ্যাবনর্মাল হেয়ার্স হচ্ছে। এই অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ ইজ এ সাইন্স অফ হাইপার অ্যান্ড্রোজেনিজম। বা কখনো আমরা দেখি অনেক সময় এটাকে মেটাবলিক সিন্ড্রোমের মধ্যেও পড়ে, যে এক্সেস মেলানিন পিগমেন্টেশন হয় ওভার দ্য নেপ অফ দ্য নেক, ব্যাক অফ দ্য নেক, গলার কাছে, ঘাড়ের কাছে অনেকটা কালো দাগ পড়ে যায়। তো এটাকে বলে একান্থোসিস নাইগ্রিক্যান্স। তো এটাও একটা পার্ট অফ এই ধরনের ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যান্ড অ্যান্ড্রোজেন এক্সেসের ফিচার। মানে ফিমেল বডির মধ্যে অনেক মেল টাইপের ফিচার্স চলে আসছে, যেখানে এক্সেস অফ হেয়ার গ্রোথ হচ্ছে এবং অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স এর মতো ব্ল্যাক হয়ে যাচ্ছে, বল্ডনেস এটা হচ্ছে। ঠিক আছে, তো এটা একটা হলো। আর থার্ড অপশনটা হচ্ছে যে আমরা যখন আল্ট্রাসাউন্ড করে দেখছি, সেখানে আমরা ফিচার্স অফ পলিসিস্টিক অ্যাপিয়ারেন্স অফ দ্য ওভারি দেখছি। মানে ওভারিজগুলো বাল্কি হচ্ছে, ইউজুয়ালি মোর দ্যান 10 সিসির বেশি হলে আমরা ওটাকে বাল্কি ওভারিজ বলি। অ্যান্ড এই যে ছোট ছোট সিস্টিক চেঞ্জেস যেগুলো আল্ট্রাসাউন্ড ফিচার্সে দেখা যায়, সেটা হচ্ছে মোটামুটিভাবে ধরো পেরিফেরালি অ্যারেঞ্জড, মানে ওটা বাঞ্চ অফ পার্ল অ্যাপিয়ারেন্সের মতো লাগে, মানে বিউটিফুলি অ্যারেঞ্জ, পেরিফেরালি অ্যারেঞ্জ, মাল্টিপল সিস্ট, যেটা 2 to 9 মিলিমিটার ইন ডায়ামিটার, এরকম যদি মাল্টিপল ফলিকলস থাকে, সেটাকে আমরা পলিসিস্টিক অ্যাপিয়ারেন্স অফ দ্য ওভারি বলি। আর ওভারঅল বাল্কি ওভারিজ যদি মোর দ্যান 10 সিসি করে ওভারিজগুলো ভলিউম হচ্ছে, সেটা ওয়ান অফ দ্য ফিচার্স বা ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ পিসিওডি। তো এটা হচ্ছে ডায়াগনোসিস। এবার আমি যদি প্যাথোফিজিওলজিটা বলি, ঠিক কী কারণে এই ধরনের অ্যাপিয়ারেন্সটা আসছে, মেল হরমোনটা কেন এক্সেস হচ্ছে, সেটার একটা প্রথম কারণ বললাম যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স। মানে যার পুরো বডিতেই যে ওভারওয়েলমিং ডায়াবেটিস হয়ে গেছে তা নয়, কিন্তু ডায়াবেটিস লাইক সিচুয়েশন ইন দ্য ওভারি বলতে পারো। তাহলে সেখানে কি হচ্ছে, ওভারিতে ইনসুলিন হরমোনটা ভালো করে কাজ করছে না। তাহলে কি হচ্ছে, নর্মাল যে অ্যান্ড্রোজেন সিনথেসিসটা হচ্ছিল, নর্মাল যে আমাদের হরমোনাল ক্যাসকেসটা হচ্ছে, সেটা হচ্ছে না। সেখানে কিন্তু ডাইভার্সন মোর টুয়ার্ডস অ্যান্ড্রোজেনিক পাথওয়েটা স্টিমুলেটেড হয়ে যাচ্ছে, মোর এক্সেস অ্যামাউন্ট অফ অ্যান্ড্রোজেন তৈরি হচ্ছে। এটা একটা রিজন। আবার আরেকটাও বলতে পারো যে সেখানে অ্যাবনর্মাল স্টিমুলেশন ফ্রম দ্য ব্রেন, মানে নর্মাল একটা এফএসএইচ এলএইচ এর যে একটা রেশিও আসা উচিত, একটা এফএসএইচ আসছে তারপর এলএইচ আসছে, সেটা না হয়ে পালসেটাইল রিলিজ অফ এলএইচ হরমোনটা খুব এক্সেস মাথা থেকে বেরোচ্ছে। তাহলে কি হচ্ছে, এক্সেস এলএইচ টোনটা যদি বাড়ে, তাহলে আমাদের ওভারিতেও সেখান থেকে মোর এক্সেস অ্যামাউন্ট অফ অ্যান্ড্রোজেন সিনথেসিসটা হচ্ছে। ওভারঅল আমার কি হাইপার অ্যান্ড্রোজেনিজম, এটা একটা ফিচার্স হয়ে গেল। তাহলে এগুলো করে বিভিন্ন হাইপার অ্যান্ড্রোজেনিক সিমটমসগুলো এগুলো এসে যাচ্ছে। এবার এর সাথে অ্যাসোসিয়েটেড যে ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে আরেকটা জিনিস দেখা যায়, ওবেসিটি একটা রিলেটেড হেলথ ইস্যু, খুব এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছে। তো ওবেসিটির সঙ্গে কোলেস্টেরল এক্সেস, হাইপার কোলেস্টেরলিমিয়া, এবং সেখান থেকে তোমার এই ডায়াবেটিস রিলেটেড ইনসুলিন রেজিস্ট্যান্স আরও তোমার হয়ে যাবে। যখন বাচ্চাটাই বড় হচ্ছে বা মোর দ্যান 40 ইয়ার্স এজ হচ্ছে, তখন দেয়ার ইজ মোর চান্স অফ ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন বা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, স্ট্রোক লাইক সিচুয়েশন, এগুলোর চান্সেসগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে। আর ডিউ টু এই ওবেসিটি বা এই রিলেটেড তাদের মধ্যে বিভিন্ন অ্যাংজাইটি ডিসঅর্ডার বা বিঞ্জ ইটিং সিস্টেম, মানে কেন এতটা অনেকের কনসার্ন থাকে, স্পেশালি অল্প বয়সী মেয়েদের, সেই নিয়েও অ্যাংশিয়াস হয়ে পড়ছে, ওভারওয়েটটা নিয়ে বা বিঞ্জ ইটিং, এই জিনিসগুলো তখন আসতে শুরু করছে। আমাকে বলুন যে কোন এজ গ্রুপের মধ্যে, মানে কোন টাইপের মানুষদের মধ্যে এই পিসিওএসটা তাহলে সব থেকে বেশি দেখা দিচ্ছে? এবার দেখো, পিসিওএস একবার ডায়াগনোসিস হয়ে গেলে সেটা যে একদম সবসময় কিওর হয়ে যাবে তা তো না। সেটা এবার এটা ডায়াগনোসিসটা আর্লি এজ গ্রুপেই বেশি হয়, কারণ কি তখন সে যখনই কনসার্নটা থাকে কি 1-2 মাস স্কিপ করে যাচ্ছে বা ডিলে করে যাচ্ছে, সে তখনই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে আসছে। সো এই জন্য সে সব এজ গ্রুপেই হয়তো পিসিওএসটা থাকছে, কিন্তু তোমার যেহেতু আর্লি ডায়াগনোসিস ইন দ্য এই অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা মানে ইয়াং অ্যাডাল্টসের ক্ষেত্রে এটা বেশি হচ্ছে। তারপরে তো সে নোন কেস অফ পিসিওএস হয়ে গেল, তার ম্যানেজমেন্ট হলো বা সেটা গেল। এটার কি কোনো প্রপার কজ আইডেন্টিফাই করা পসিবল যে এই কজের কারণেই কিন্তু এই সমস্যাগুলো বেশি হচ্ছে? এবার দেখো, এক্স্যাক্ট প্যাথোফিজিওলজি আমি তোমাকে বলতে পারছি না, কারণ সেটা এখনো আইট্রোজেনিক স্টেজে রয়ে গেছে। সবটা যে এখনো মানুষ ডায়াগনোসিস করে উঠেছে কি সেটা নয়, কিন্তু এগুলো অ্যাসোসিয়েশন যেটা পিসিওএস এর সঙ্গে দেখা গেছে। ব্যাড লাইফস্টাইল সেটা লাইফস্টাইলটা কিন্তু অনেকটাই ম্যাটার করে। আমাদের অনেকেরই আজকালকার দিনে কিন্তু মানে ফুড হ্যাবিটটা স্পেশালি ভীষণই খারাপ। আমাদের খুব ফ্যাটি ফুড, অয়েলি ফুড, প্রচুর সুগারি অ্যান্ড এই সমস্ত খাবারগুলো, স্পেশালি আজকাল সুইগি জোম্যাটোর দৌলতে সমস্ত রেস্টুরেন্টসগুলো খুব ভালোই চলছে। আর সবার অকেশন ওয়াইজ পূজা বা বিভিন্ন ইভেন্টস এইসব তো লেগেই থাকে। ন্যাচারালি এই ডায়েটসগুলো আমাদের খুব বাজে রকম হচ্ছে, তাতে আমরা খুব বাজে
ধরনের অয়েলস কনজিউম করছি, ফ্যাটি ফুড, বিভিন্ন ধরনের কুকিজগুলো যেগুলো ভীষণ সুগারি, এগুলোও কিন্তু খুব বাজে একটা ইম্প্যাক্ট ফর ওভারঅল ক্যালোরি গেনটাও খুব বেশি হচ্ছে অ্যালং উইথ সমস্ত ফ্রি র্যাডিক্যালস। তো সেটা একটা বড় এর সঙ্গে করে। আর তার সাথে আমাদের সিডেন্টারি লাইফস্টাইল আরেকটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। আমাদের প্রত্যেকেরই মোটামুটি বসে থাকার কাজ থাকে, অনেকখানি কম্পিউটারের স্ক্রিনে কাজ করার হ্যাবিট থাকে। তো সারাদিনে হয়তো সেই স্কোপটাও পাওয়া যায় না বেশ। এবার অনেকেই ল্যাক অফ এক্সারসাইজের মানে ডেইলি শিডিউলে এক্সারসাইজটা দিতে পারে না। ন্যাচারালি সেটাও কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর, মানে যে কারণে বডিতে যেহেতু সুগার ইনটেকটা বেশি হচ্ছে বা গ্লাইসেমিক ইন্ডেক্সটা যেহেতু রিলেটেড ফুডের যেহেতু ইনটেক বেশি হচ্ছে, সেই কারণে সেটা ইনসুলিনেও সমস্যা তৈরি কিন্তু করছে। ক্যালোরিটা ঠিক সেভাবে বার্ন হচ্ছে না, সমস্ত ক্যালোরিটাও জমছে। ন্যাচারালি এগুলো সবকিছু মিলিয়ে একটা ওবেসিটি অ্যান্ড রিলেটেড প্রবলেমস গুলো কিন্তু করে। সেই জন্য পরে যদি বলো পিসিওএস এর কিন্তু যতটা সলিউশন, এটা একটা মেজর সলিউশন যেটা লাইফস্টাইল মডিফিকেশন, এটাই হচ্ছে এর মেন সলিউশন। তো সেখানে কিন্তু প্রত্যেকদিন এই হেলদি ডায়েটারি হ্যাবিটসটা মেনটেন করতে হবে, যাতে মানে ডায়েট রিচ ইন হেলদি মানে গ্রিন লিফি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস অ্যান্ড স্যালাডস এগুলো তো বেশি থাকে। অ্যালং উইথ প্রোটিন ইনটেকটা ঠিক রাখতে হবে, যাতে করে তোমার বডি টোটাল ক্যালোরি নিড বা ব্যালেন্সটা যাতে মেনটেন থাকে। অ্যালং উইথ দ্যাট সমস্ত মাইক্রো মলিকিউলস বা ভিটামিনস গুলো যাতে থাকে। তারপরে এক্সারসাইজ কেও ইনক্লুড করতে হবে, এক্সারসাইজটা ডেইলি ইনক্লুড করতে হবে। আমরা ইউজুয়ালি বলি অ্যাটলিস্ট যদি সম্ভব হয় তাহলে হাফ অ্যান আওয়ার পার ডে এক্সারসাইজটা খুব দরকার। তো খুব গ্রসলি আমরা বলি যে এসি ঘরে যদি সোয়েটিং হয় দ্যাট ইন্ডিকেটস অ্যান অ্যাডিকুয়েট এক্সারসাইজ, এইটুকু অ্যাটলিস্ট করতে হবে। আচ্ছা, সেইটুকু অ্যাটলিস্ট যদি সব দিন সম্ভব নাও হয় অ্যাটলিস্ট 5 to 6 days পার উইক এটা ম্যান্ডেটরি। সানডে একদিন অফ দিক, কিন্তু বাকি দিনগুলোতে একটা এই ডেইলি একটা এক্সারসাইজ শিডিউল মেনটেন করতে হবে এবং সেটাকে মেনটেনও করতে হবে প্রত্যেক সময়। পিসিওএস ডায়াগনোসিস হয়ে যাওয়ার পরে তাহলে লাইফস্টাইল মডিফিকেশন একটা বড় পার্ট হয়ে দাঁড়াচ্ছে, যেখানে এক্সারসাইজ করতে হচ্ছে এবং খাওয়া দাওয়ার উপরেও একটা লাগাম লাগাতে হচ্ছে। এছাড়া ম্যাডাম ডাক্তারের পরামর্শ তো নিতেই হবে, নইলে কি মেডিকেল ম্যানেজমেন্ট ছাড়া কি এটাকে কখনো ডিল করা পসিবল? এবার যতটা এই লাইফস্টাইল অ্যান্ড এই মডিফিকেশনটা হলো, তারপরে আমরা আসি মেডিকেল ম্যানেজমেন্টসগুলোই পিসিওএস যদি তার নিজের থেকে এই জিনিসটা কারেক্টেড না হচ্ছে, তখন আমাকে তার ওই প্যাথোফিজিওলজি বেসড যে মেডিকেল ম্যানেজমেন্ট সেখানে যেতে হবে। সেখানে আমরা প্রথম কি করি, এই টু রিভার্স দ্য ইনসুলিন রেজিস্ট্যান্স একটা বড় রোল হচ্ছে মেটফরমিন বা যেটাতে আমাদের ইনসুলিনটাকে একটু সেন্সিটাইজ করবে, যাতে ইনসুলিনটা বেশি ওয়ার্কআউট করে, তাহলে সো দ্যাট এর যে একটা ভেতরে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর সেটাতে কিছুটা হলেও নিগোশিয়েবল থাকে। তার সঙ্গে আমরা বিভিন্ন ধরনের হরমোনাল ট্যাবলেটস পিলসগুলো ইউজ করি। তার নিজস্ব হরমোনাল ক্যাসকেটসটা তো পুরো ডিরেঞ্জড হয়ে যায় এই সময় পিসিওতে। ধরো মানে অ্যাবনর্মাল এলএইচ পালস হয়ে গেছে, তো সেটাকে রেস্টোর করার জন্য উই ইউজুয়ালি গিভ আইট্রোজেনিক হরমোনস। তো 21 ডেজের আমরা একটা সিকোয়েন্সিয়াল হরমোন, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরনের একটা কম্বিনেশন হরমোন, সেরকম আমরা ঠিক করে অ্যাজ পার ইন্ডিভিজুয়াল বডি কার কিরকম স্যুট করবে সেই হিসেবে ডোজিং এবং মলিকিউলসটা চুজ করে সেভাবে তাকে প্লেস করি। সেরকম 3 মাস বা 6 মাস তাকে সেভাবে সাইক্লিক্যাল হরমোনে রাখা হয়, সো দ্যাট ওটাকে তার ইন্টারনাল যে ব্যালেন্সটা আছে, ইমব্যালেন্স যেটা হয়ে যাচ্ছিল সেটা যাতে রেকটিফাই করা যায়। তো হরমোনাল পিলস এখানে একটা বিশাল বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস। এছাড়াও বিভিন্ন ধরনের মাইক্রোমলিকিউলস, আয়নিসিটল, মায়ো আয়নিসিটল, ডাইকাইরো আয়নিসিটল সেগুলো আছে, সেগুলো ইউজ করা হয়। ভিটামিন ডি অ্যাসোসিয়েটেড খুব ডেফিসিয়েন্সি দেখা যায় অ্যাসোসিয়েশন উইথ পিসিও, সেগুলো আমরা এর সঙ্গে সাপ্লিমেন্টস করি। তো এগুলো আদার্স অ্যাসপেক্ট, বাট ওটা খুব ইম্পর্টেন্ট, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন, সো দ্যাট ও নিজে থেকে এটা তার বডিতে একটা রেকটিফিকেশন হয় এবং সে নর্মাল লাইফে ফিরে আসে। ম্যাডাম, পিসিওএস এর সাথে ফার্টিলিটির কতটা রিলেশন? মানে পিসিওএস থাকলেও মানে কি সেই মহিলা কি কোনোদিনই মা হতে পারবেন না, সেরকম কি কোনো ব্যাপার আছে, নাকি সেটাকে ডিল করা পসিবল? না, সেটা একেবারেই ওরকমভাবে ভাবলে হবে না। আজকাল সব কিছুই এতটাই অ্যাডভান্সড হয়ে গেছে, মেডিকেল ম্যানেজমেন্ট বলো বা সব ম্যানেজমেন্টই, তো সেভাবে পিসিওডি পেশেন্টের প্রেগনেন্সি হবে এটা কোনো কথাই নয়। অনেক পিসিওডি দেখেছি যারা ন্যাচারালি কনসিভ করে গেছে, খুব ভালোভাবেই করে গেছে। এবার অনেকের ক্ষেত্রে হ্যাঁ অবভিয়াসলি পিসিও থাকলে তার ওভুলেশনটা মেনলি হ্যাম্পার হয়ে যায়, ওভুলেশনটা হতে পারে না। এই ওভুলেশনটা হতে পারে না বলেই প্রত্যেক মাসে বলতে পারো সেই ওভামটা জমে যায়, যেটা সিস্ট লাইক অ্যাপিয়ারেন্সটা দেয়। সেটা কিছুই না, জাস্ট আনরাপচার্ড ফলিকল, যেটা ওভামটা তৈরি হয়ে রাপচার হয়ে বেরোতে পারেনি। তো সেই জন্যই সে সিস্টের মতো ওই অ্যাপিয়ারেন্সটা এসে, সেই কারণে অ্যাজ এ হলো ওর এটা বাল্কিজ হয়ে গেছে। তো এই জিনিসটাকে আমাকে তাকে ওভুলেট করাতে হবে।
তো ওভুলেট করাতে গেলে এই যেগুলো বললাম যে এই পিসিও তার যে একটা সার্কাডিয়ান নিজস্ব যে একটা রিদম চলছে হরমোনাল ব্যালেন্সটাকে, সেটাকে সবার আগে ফিরিয়ে আনতে হবে। আমরা মেডিকেল যে সমস্ত হরমোনাল পিলসগুলো আছে সেগুলো দিয়ে সেটাকে রেগুলারাইজ করে সিঙ্ক্রোনাইজড করে তারপর তাকে অ্যালং উইথ দ্যাট লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড অল অ্যালং উইথ অল মাইক্রোমলিকিউলস অ্যান্ড ভাইটামিনস এগুলো দিয়ে, বা মেটফর্মিন যদি কখনো দরকার হয় মেটফর্মিন, এগুলো ইউজ করে তাকে প্রথমে প্রত্যেক মাসে ঠিকঠাক ওভুলেশন করাতে হবে, সো দ্যাট আপনার তোমার প্রত্যেক মাসে যাতে মেনস্ট্রুয়েশনটাও ঠিকঠাক হয় এবং সেক্ষেত্রেও ভালো করে ন্যাচারালিও কনসিভ করতে পারবে, অসুবিধা হওয়ার কথা নয়। অ্যালং উইথ দ্যাট বিভিন্ন ওভুলেশন ইন্ডিউসিং এজেন্টস আছে সেগুলো ইউজ করেও তাকে ফার্টিলাইজেশনটা এনহ্যান্সিং সমস্ত প্রসিডিওর আছে সেটাও করা যেতে পারে। ম্যাডাম আপনার কি দেখা পেশেন্ট আপনি রোজ প্রচুর দেখেন, এবং এমন কি কোনো পেশেন্ট দেখেছেন যে পেশেন্টের সম্পূর্ণভাবে পিসিওএসটা রিভার্সও হয়ে গেল এবং যিনি কনসিভ করতে পারছিলেন না তিনি কনসিভ করতে পারলেন, এরকম ইনস্ট্যান্স কি পাওয়া গেছে? এবার পিসিওটা পুরো রিভার্স হয়ে যাবে সেটা ঠিক হয়তো হয় না, কিন্তু সেটা রেগুলারাইজ হয়ে প্রত্যেক মাসে তার কাজটা ঠিক চলে যাবে। আমি এটাই বলতে চাইছি যে উইথ প্রপার যে এই জিনিসগুলো যদি ফলো করা হয় তাহলে ওভুলেশন করানো যেতে পারে, এন্ড অফ দ্য মান্থ মেনস্ট্রুয়েশনে করা যেতে পারে, বা তাকে সেভাবে মেডিকেশনস দিয়ে ভালো করে তার প্রেগনেন্সিটাও অ্যাচিভমেন্ট হয়ে যেতে পারে, আইদার স্পন্টেনিয়াসলি অর উইথ মেডিকেশনস। এটা কিন্তু ভালো মতোই করা সম্ভব। আর এছাড়া পিসিওএস সাথে যেহেতু কিছুটা প্রোল্যাকটিন অনেক সময় এক্সেস থাকে, ওর মাইক্রো এনভায়রনমেন্টে অ্যান্ড্রোজেনিক থাকে বলে অনেক সময় মিসক্যারেজের চান্স বা ধরো ব্লাইটেড ওভাম হয়ে গেল বা মিসড অ্যাবর্শনগুলো বেশি হয়, সেই সমস্ত ক্ষেত্রেও হরমোনাল সাপোর্টস যদি দরকার হয় এগুলোকে করা যেতে পারে। বা অনেক সময় পিসিও পেশেন্টে যেটা আমি বললাম মেটাবলিক সিনড্রোমটা যেটা অনেক বেশি অ্যালার্মিং বা কনসার্নিং, সেগুলো যদি হয়, সেগুলো এবার পিসিওএস পেশেন্ট প্রেগনেন্সি কনসিভ করলো, তারপরে ওই হাইপারটেনশন ডায়াবেটিস বা ওই ধরনের হাইপারকোলেস্টেরোমিয়া এই সমস্ত সমস্যাগুলোও কিন্তু এক্সেস হতে পারে। কিন্তু সব কিছু যদি একটা প্রপার চেক আপের মধ্যে থাকে তাহলে কিন্তু এটা কোনোই প্রবলেম নয়, এবং খুব ইজিলি আজকাল সবাই প্রেগনেন্সি হচ্ছেও এবং প্রেগনেন্সিও ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, তাতে কিছু অসুবিধা হওয়ার কথা না। ম্যাডাম ঠিক আছে, তাহলে আমরা নেক্সট টপিকে আমরা এবার মুভ করছি। নেক্সট টপিক আমাদের হচ্ছে যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, তাদের মধ্যে সবথেকে বেশি কমন ডিজিজেস কোনগুলো? রিপ্রোডাক্টিভ এজ গ্রুপটা মেনলি ধরো 25 to 45 সেই সময়। এবার এই সময় মহিলাদের যে সমস্যাটা মেনলি হয় অ্যাবনর্মাল টাইপ অফ মেনস্ট্রুয়েশন, যেটা বললাম মানে খুব এক্সেস ফ্লো হচ্ছে, প্রলং ফ্লো হচ্ছে, বা ইন বিটুইন একটা সাইকেলের মাঝখানেও ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং হয়ে যাচ্ছে, বা পোস্ট কয়টাল আফটার ইন্টারকোর্স ব্লিডিং হচ্ছে, এই ধরনের প্রবলেম অনেকের ক্ষেত্রে হয়। যেমন এই এজ গ্রুপ রিপ্রোডাক্টিভ এজ গ্রুপদের মধ্যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজটা খুব দেখতে পাওয়া যাবে, এবং সেই ডিজিজগুলোকে প্রিভেন্ট করার জন্য কি কোনো ভ্যাকসিনের সাহায্য নেওয়া যেতে পারে, যেটা পরবর্তীকালে হয়তো কোনো ক্যান্সার বা কোনো কিছুর থেকেও বাঁচাতে পারে আমাদেরকে? তো ওই এজ গ্রুপদের কোন কোন ভ্যাকসিন বা কোন কোন প্রতিষেধক টিকা নেওয়াটা আপনার মনে হয় যে অত্যধিকভাবে প্রয়োজনীয়? কমনেস্ট আমাদের একটা খুব ইম্পর্টেন্ট জেনাইটাল ক্যান্সার হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। তো দেখা যাচ্ছে এবার সমস্ত ক্যান্সারের চেয়ে এটার একটা অন্যরকম বিশেষত্ব হচ্ছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন, এটা কিন্তু 80 to 90% অফ দ্য সার্ভাইকাল ক্যান্সারের জন্য রেসপন্সিবল। মানে এটা এমন এক ধরনের ক্যান্সার যেটার কিন্তু কজ অফ দ্যাট ক্যান্সার ইজ ইনফেকশন। তো এইচপিভি ইনফেকশন মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। তো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে যে ইনফেকশন উই ক্যান প্রিভেন্ট উইথ ভ্যাকসিনেশন। তো এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনটাকে প্রিভেন্ট করা যেতে পারে। আর এটা যদি যেতে পারে তাহলে ইন এ লং রান, তাহলে এই যে লং টার্ম কলোনাইজেশন অফ দ্য এইচপিভি একটা জেনারেটাল অর্গানে হলে, যে সার্ভাইকাল ক্যান্সার, বিভিন্ন ভেজাইনাল বা ভালভাল যে ক্যান্সারগুলো, শুধুমাত্র সার্ভাইকাল নয় আরও অ্যাসোসিয়েটেড জেনারেটাল পার্টসে যে ক্যান্সারগুলো হয়, তো সেগুলোকে কিন্তু প্রিভেন্ট করা যেতে পারে উইথ প্রপার প্রিভেনশন অফ এইচপিভি। এবার এইচপিভি প্রিভেন্ট করার জন্য এখন কিন্তু এইচপিভি ভ্যাকসিনেশন অ্যাভেলেবল। এবার এইচপিভি ভ্যাকসিনেশনের আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে বিভিন্ন ধরনের জেনাইটাল ওয়ার্ডসও এটা প্রিভেন্ট করে, নট অনলি সার্ভাইকাল ক্যান্সার। সো এই এইচপিভি ভ্যাকসিনেশনটা সাধারণত ওয়াইডলি ইউজড হয়। এটা ইউরোপিয়ান কান্ট্রি বেসড যে ভ্যাকসিনগুলো ছিল সেটাই এখনও অব্দি টিল নাও ভালো বেশি ওয়াইডলি ইউজড হয়। সার্ভারিক্স অ্যান্ড গার্ডাসিল নামে পাওয়া যায়। আচ্ছা, তো এই গার্ডাসিলটা এমএসডি, ওটা ইউরোপিয়ান কান্ট্রি থেকে অরিজিনেটেড হয়েছে। তো এই গার্ডাসিল 4 অ্যান্ড গার্ডাসিল 9 এই দু ধরনের ভ্যাকসিনেশন অ্যাভেলেবল। গার্ডাসিল 4টা মেনলি আমি তোমাকে বলবো চারটে মেন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস স্ট্রেনকে প্রিভেন্ট করে, ওয়ারেস গার্ডাসিল 9টা 9খানা এইচপিভি স্ট্রেনকে প্রিভেন্ট করতে পারে।
তো গার্ডাসিল 4 যেটা সেটা কিন্তু 16 and 18, এইচপিভি 16 and 18 অ্যালং উইথ দ্যাট 6 and 11. তো 16 and 18 হচ্ছে মেজর রেসপন্সিবল ফর সার্ভাইকাল ক্যান্সার, অ্যান্ড 6 and 11 দ্যাট ইজ রেসপন্সিবল ফর জেনাইটাল ওয়ার্স। এই দুটোকেই প্রিভেন্ট করতে, মানে টোটাল 4টেকেই প্রিভেন্ট করতে পারে। whereas Gardasil 9 এই দুটো জেনাইটাল ওয়ার্ড কজিং ভাইরাস, মানে 6 and 11 along with that 16 18 তার সাথেও 31 33 45 and আদার স্ট্রেন, আরও নখানা স্ট্রেনকে এরকম প্রিভেন্ট করতে পারে। এবার বলবো যে সবসময় কি 100% এফেক্টিভ, সেটা নয়, কারণ দের ইজ মোর দ্যান 100 স্ট্রেন অফ এইচপিভি। সব কটাকে প্রিভেন্ট করার মতো এখনও ভ্যাকসিনেশন মানুষের কাছে আসেনি, কিন্তু যাই হোক, যে মেজর ক্যান্সার কজিং যে স্ট্রেনগুলো এবং মেজর ওয়ার্ড জেনাইটাল ওয়ার্ড কজিং যে স্ট্রেনগুলো, সেগুলোকে কিন্তু প্রিভেন্ট করা সম্ভব। সেটা প্রিভেন্ট করলেই কিন্তু মোটামুটি 80 to 90% আমার ইনফেকশন প্রিভেন্ট করা যাবে। তো সেটা একটা ভালো। আর একটা ভালো জিনিস হচ্ছে, যেহেতু এটা ডোজিংটা, এটা যেটা 0, মানে প্রথম ফার্স্ট ডোজ নিল, তারপরে সেকেন্ড মান্থে 2 months নিতে হয়, আর তারপরে 6 months নিতে হয়। আর ছেলেদের ক্ষেত্রে এটাকে শুধুমাত্র বলবো না যে মেয়েদের ক্ষেত্রেই দেওয়া হয়, খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হচ্ছে এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেও এখনো দেওয়া হচ্ছে। এবার 9 to 26 years হচ্ছে এজ গ্রুপ যারা রেকমেন্ডেড, তবে রিসেন্টলি আপ টু 45 years এজ অবধি কিন্তু এটার মার্কেটেড করা হয়েছে এবং এটাকে দেওয়াও হচ্ছে, যে এটা অ্যাপ্রুভড হয়ে গেছে, আপ টু 45 অবধি নেওয়া যেতে পারে। ডিউরিং প্রেগনেন্সি আমরা দিই না, কিন্তু আফটার চাইল্ড বার্থ দেওয়া যেতে পারে। তো এই তবে আর্লি যত কভারেজ দেওয়া যায় ততই ভালো। বিলো 15 years হলে পরে, 14 to 15 years কম হলে 2টো ডোজেই কাজ হয়, তার চেয়ে বেশি হলে সবার ক্ষেত্রে মোটামুটি 3 doses লাগবে। আচ্ছা, আর এটা যেহেতু একটু কস্টলি, তার থেকে অনেকটা ইন্ডাইজেনাস সেরাম ইনস্টিটিউটেরও নতুন এসছে, সেটাও আমরা দিই। তো সার্ভারিক্স, ঠিক আছে, সেটাও তোমার দেওয়া হচ্ছে, তো সেটা হলেও ভালোই। ওটাও কিন্তু সিমিলার টাইপ অফ, মানে 0, 2 and 6 month ডোজ। তবে এটা মেনলি গার্লসের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে ইউজ করা হয়। অতটা রেকমেন্ডেশন এখনও মেলের ক্ষেত্রে অতটা এখনও, মানে রেকমেন্ডেশন সেরকম কিছু পাইনি। ম্যাডাম, সার্ভাইকাল ক্যান্সারের জন্য কি টাইপের স্ক্রিনিং টেস্ট আপনার মনে হয় যে কোন এজ গ্রুপ থেকে একবার করে চেক আপ নিজের করানো উচিত মহিলাদের? হ্যাঁ, এবার আমাদের দেশে অনেকেই হয়তো এই স্ক্রিনিংগুলো, টেস্টগুলো ঠিক করাতে চায় না বা ঠিক অ্যাওয়্যার নয় এই জিনিসটা করানো উচিত। কিন্তু যখন থেকে সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হয় তখন থেকে, বা আফটার ম্যারেজ, বা না হলে ফ্রম 25 years অফ এজ থেকে অ্যাটলিস্ট কিন্তু সার্ভাইকাল প্যাপ টেস্টটা করা উচিত। সেটা কিছুই না, একটা সিম্পল কালেকশন অফ সার্ভাইকাল ফ্লুইড ফ্রম ভেজাইনা, হাই ভেজাইনা অ্যান্ড সার্ভাইকাল এরিয়া থেকে নেওয়া হয়। সেটাকে একটা স্মিয়ার প্রিপেয়ার করা হয়, প্যাপ স্টেনিং করা হয়, আন্ডার মাইক্রোস্কোপ সেটাকে এক্সামিন করা হয়। ইজ দেয়ার এনি অ্যাটিপিক্যাল চেঞ্জেস, সেটা কিন্তু দেখা হয়। ইজ দেয়ার এনি এভিডেন্স অফ এইচপিভি বা কোনো অ্যাটিপিক্যাল প্রি ম্যালিগনেন্ট লিশন বা ম্যালিগনেন্সির কিছু চান্স আছে কিনা। এরা মানে ওয়ান অফ দ্য, কি বলবো, খুব মানে একদম ট্রাস্টওয়ার্দি টেস্ট ফর ডিটেকশন অফ সার্ভাইকাল, স্ক্রিনিং অফ সার্ভাইকাল ক্যান্সার। এই টেস্টটা কিন্তু 2 থেকে 3 বছর ছাড়া সব মেয়েদেরই করা উচিত, স্টার্টিং ফ্রম দ্য 25 years বা আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স অ্যান্ড আপ টু মোটামুটি 65 years অফ এজ অবধি করা উচিত। তো তবে মোটামুটি 3টে টেস্ট যদি নেগেটিভ আসে তারপরে না করলেও হয়। আর শুধুমাত্র সার্ভাইকাল স্মিয়ার নয়, লিকুইড বেস সাইটোলজিও করা যেতে পারে, সেটাও সমানভাবেই মানে এফেক্টিভ। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট যদি আমি এইচপিভি ডিএনএ টেস্টটা করি, তাহলে কিন্তু 5 years ইন্টারভ্যালেও তুমি এটা টেস্ট করা যেতে পারে। ম্যাডাম, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মহিলাদের মধ্যে কি ধরনের টিউমার খুব কমন, বা কি ধরনের সিমটম হলে বুঝতে হবে যে এটা কোনো টিউমারকে ইন্ডিকেশন দিচ্ছে, এটা হতে পারে? ধরো অ্যাবনর্মাল ব্লিডিং, যেটা বললাম যে প্রলং ফ্লো হচ্ছে, অনেকদিন ধরে থাকছে, বা প্রচণ্ড একবার শুরু হলে শেষ হতে চাইছে না, বা এতটা হেভি হচ্ছে, বা এর যদি তোমার অ্যাসোসিয়েটেড উইথ পেন, বা কোনো অ্যাবনর্মাল ডিসচার্জ, বা অ্যাবনর্মাল স্পটিং, ইন্টারমেনস্ট্রুয়েশন স্পটিং, বা মানে পিরিয়ডের মাঝখানে ব্লিডিং হয়ে যাচ্ছে, এগুলো হলে বুঝতে হবে অ্যাবনর্মাল। তো সাধারণত দেখা যায় মোস্ট কমনেস্ট টিউমার ইন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ হচ্ছে ফাইব্রয়েড ইউট্রাস। তো এই ফাইব্রয়েডসগুলো যদি ইউট্রাসের ভেতরের দিকে বাড়ে, তাহলে সেগুলো বেশি সিমটমেটিক্স হয় বা বেশি ব্লিডিং করায়। আর অনেক সময় খুব অনেকটা বেশি বড় যদি হয়ে যায়, তাহলে যেটা মানে অবস্ট্রাকটিভ সমস্যা, সেগুলো করতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে। ম্যাডাম, এই ধরনের ফাইব্রয়েড যদি কারোর থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ তো প্রথম কথা নিতেই হবে। নিয়ে তারপরে কিভাবে সেটা ডায়াগনোসিস করা পসিবল, এবং তার সেক্ষেত্রে কি সবসময়কেই সার্জারি করতে হয়, নাকি তার মেডিকেলেও কোনো ম্যানেজমেন্ট করা পসিবল?
এবার ফাইব্রয়েডস মেইনলি দেখো ইমেজিং স্টাডিতে তো আমাদের যেতেই হবে, আলট্রাসোনোগ্রাফি বা এমআরআই বা সিটি স্ক্যান সবই আছে। ইউজুয়ালি নর্মাল আলট্রাসাউন্ড স্পেশালি ট্রান্সভেজেনাল সোনোগ্রাফি করলে এটা খুব ভালোভাবেই ধরা যায়, তাতে অসুবিধা হওয়ার কথা নয়। আর খুব ছোট ফাইব্রয়েড, স্পেশালি যদি এটা অ্যাসিমটোমেটিক হয়, কোনো রকম সমস্যা করছে না, তাহলে কিছুই করার দরকার নেই। ফাইব্রয়েডস ভেরি বিনাইন টিউমার এবং খুব স্লো গ্রোয়িং রেট, ধরো 0.5 থেকে 0.1 সেন্টিমিটার পার ইয়ারে বাড়ে। ইন দ্যাট কেস একটা রেগুলার ফলো আপে থাকলেই যথেষ্ট। কিন্তু যদি এটা সিগনিফিক্যান্ট মানে কোনো সিমটমস প্রডিউস করছে বা এটা যদি বেশি সমস্যা করছে, তখন আমাদের কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে। তো সেটা ফাইব্রয়েড অ্যাট সাচ মেডিসিন দিয়ে পুরো একদম মিলিয়ে দেওয়া যাবে সেরকম ঠিক হয় না, বাট এটাকে দিয়ে সাইজটা রিডিউস করা যেতে পারে, তার সমস্যাগুলোকে কমিয়ে রাখা যেতে পারে, বা যে এক্সেস ব্লিডিংটা হচ্ছে সেটাকে বিভিন্ন ট্রানেক্সিমিক অ্যাসিড বা ওগুলো দিয়ে তোমাকে বন্ধ করে দেওয়া যেতে পারে। আর যদি সেটা এই প্রিলিমিনারি মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে যদি সেটা সিমটমটাকে রিমুভ করা না যায়, ইন দ্যাট কেস আমাদের কিন্তু অপারেটিভ ম্যানেজমেন্টস নিতে হবে। আজকাল ল্যাপ্রোস্কোপিক সার্জারি ইজ এ বিউটিফুল সার্জারি, সেটাতে তোমার কিন্তু অনেকটা রিকভারিটা খুব ইজিয়েস্ট এবং ফাস্ট হয়, খুব মিনিমাল অ্যামাউন্ট অফ হসপিটাল স্টে হয়, খুব তাড়াতাড়ি পেশেন্ট সুস্থ হয়ে ওঠে বা কাজে ফিরে যেতে পারে। তো ল্যাপ্রোস্কোপিক সার্জারি মানে যাত্র 3টে বা 4টে পোর্ট দিয়েই করা যেতে পারে, সেক্ষেত্রে টিউমার রিমুভাল হতে পারে। বা খুব যদি ফ্যামিলি কমপ্লিটেড, শেয়ার রিপ্রোডাকশন চাইছে না, ইন দ্যাট কেস পুরো হিস্টেরেক্টমিও করা যেতে পারে। ম্যাডাম, এরকম যদি হয় যে কোনো একজন ফিমেল, তার এখনো ফ্যামিলি কমপ্লিট হয়নি কিন্তু তার ফাইব্রয়েড ধরা পড়েছে, তো সেক্ষেত্রে আপনারা কি করেন যাতে পরবর্তীকালে যে তার ইউটেরাসটা থাকে বা সে পরবর্তীকালে তিনি মা হতে পারেন, সেরকম ক্ষেত্রে কিছু? ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারি সেটা ইউজুয়ালি করা হয় যাদের ক্ষেত্রে ফ্যামিলি কমপ্লিটেড হয়নি। তো এবার যেটা বললাম, খুব যদি ছোট টিউমার হয়, অ্যাসিমটোমেটিক হয়, সিম্পল ফলো আপ ইজ ওটাই যথেষ্ট। আর যদি সিমটোমেটিক্স হয়, বেশি প্রবলেম করছে, এবার তার সার্জিক্যাল ম্যানেজমেন্ট করতে হবে। সেটা আইদার বাই ল্যাপ্রোস্কোপিক মায়োমেক্টমি, যেটা আমরা ইউট্রাসে বাই ল্যাপ্রোস্কোপ ঢুকি, তো মায়োমাটা বের করি, আর যেখান থেকে বের করা হয় সেটা সেলাই করে দেওয়া হয়, সুচারিং করে দেওয়া হয়, ইন্ট্রাকর্পোরিয়াল স্টিচিং। তো পরে এটাতে কোনো রকম প্রেগনেন্সি নেওয়া সেরকম কোনো সমস্যা হয় না। তবে ইউজুয়ালি এসব ক্ষেত্রে সিজারিয়ান চান্স, পোস্ট মায়োমেক্টমি পেশেন্ট যখন কনসিভ করে, সিজারিয়ানের চান্সটা বেশি থাকে, কারণ ওই এরিয়া ইউট্রাসের ওয়ালের ওই এরিয়াটা অনেকটা উইক থাকে, সেখান থেকে স্কার রাপচার যদি হয়, সেই জন্য আমরা সেটাকে একটু ক্লোজ মনিটরিং করা হয়। আর মেজরিটি ইজ ডেলিভার্ড বাই সিজারিয়ান সেকশন। আর যদি তোমার ল্যাপ্রোস্কোপিক্যালি অ্যাপ্রোচেবল না হয়, যদি ইউট্রাসের ক্যাভিটির মধ্যে বাড়ে, তখন সেক্ষেত্রে আমরা হিস্ট্রোস্কোপিক মায়োমেক্টমি করি, বা কোনো ফাইব্রয়েড পলিপ হচ্ছে বা কোনো টিউমার গ্রো করছে ভেতর দিক থেকে, সেটা হিস্ট্রোস্কোপিক ম্যানেজমেন্ট ইজ বেটার, যেখানে আমরা নিচে দিয়ে নেগোশিয়েট করি উইদিন দ্য ইউটেরাইন ক্যাভিটি, সেটা আন্ডার ভিশন ওটাকে রিমুভ করা হয়। আচ্ছা ম্যাডাম, ওভারিতেও কি কোনো টিউমার হতে পারে, এবং সেরকম ওভারিয়ান টিউমার হলে সেটা কতটা ক্ষতিকারক? সেটা ওভারিতে অনেক ধরনের টিউমার হতে পারে, বিনাইন ধরনের টিউমার্স অল্প বয়সে ওরকম হয়ে থাকে। খুব কমন একটা সমস্যা এবং খুব যেটা হয়ে থাকে, খুব পেনফুলও বটে, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস অ্যান্ড এন্ডোমেট্রিওমা। মানে গ্রসলি যদি বলি যে মেনস্ট্রুয়েশনটা প্রত্যেক মাসে বাইরের দিকে হয়, সেটা কিছুটা বলতে পারো মানে ভেতরের দিকেও একটু রেট্রোগ্রেড ফ্লো হয়। এবার এই যে রেট্রোগ্রেড ফ্লো অফ মেনস্ট্রুয়েশন যেটা উইদিন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি হচ্ছে, সেটা কিন্তু ইন লং রান বিভিন্ন ধরনের ওভারিতে হয়তো কালেকশন হলো, বা ওভারিয়ান সেটাকে এন্ডোমেট্রিওমা বা চকলেট সিস্ট বলি এখনকার দিনে, এটাও একটা খুব বড় সমস্যা। আর নট অনলি ওভারিয়ান টিউমার হলো, সেটা কিন্তু যে কোনো যখন এই অ্যাবনর্মাল ফ্লো যেটা ইউট্রাস অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে হচ্ছে, সেটা কিন্তু ইন লং রানে দ্যাট হিলস বাই ফাইব্রোসিস। সেই জন্য ওইখানে খুব অ্যাডহেশন, বাজে রকমের অ্যাডহেশন, একটা স্ট্রাকচার আরেকটা স্ট্রাকচারের সঙ্গে জড়িয়ে যেতে পারে, খাবারের নলি বা পেশাবের থলি ইউট্রাসের সঙ্গে একসঙ্গে সেটে যেতে পারে। সেক্ষেত্রে টিউবাল কিঙ্কিং হতে পারে, পরের দিকে তার ফার্টিলিটি প্রসপেক্টটা একটু হ্যাম্পার হতে পারে, বা যে অর্গানের সাথে জড়িয়ে আছে সেগুলোরও ফাংশন, এক্স্যাক্টলি ফাংশনাল কিছু একটা প্রবলেম সেগুলোও হতে পারে। বা পেশেন্টের ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে খুব এক্সেসিভ পেন হয়, ইনবিয়ারেবল পেন, সে টলারেট করতে পারছে না এরকম পেন। তো এই জিনিসটা কিন্তু ডায়াগনোসিস দরকার, আর এটার ম্যানেজমেন্টও দরকার। মেন ম্যানেজমেন্ট যদি বলো এন্ডোমেট্রিওসিসে, সেক্ষেত্রে আমরা মেনস্ট্রুয়েশনটা সেসেশন করে রাখি বাই ইউজিং সেভারাল কাইন্ডস অফ পিলস বা ইনজেকশন বা যাই ইউজ করি, তো সেগুলো দিয়ে এটাকে মেনস্ট্রুয়েশনটাকে বন্ধ রাখা হয়।
সো দ্যাট ভেতরের যে লিশনগুলো তৈরি হয়েছে সেটাও ইন কোর্স অফ টাইম যাতে সেটা আস্তে আস্তে হিল করে আর পেশেন্ট অনেকটা অ্যাসিমটোমেটিকের দিকে যেতে পারে, তারপর আবার তার মেনস্ট্রুয়েশন রিজিউম করে বা যদি কোনো আর্টিফিশিয়াল রিপ্রোডাকশনের দরকার থাকে আইভিএফ বা আইইউআই এরকম বা টেস্ট টিউব বেবি যেটাকে আমরা বলে থাকি সেগুলোর সাহায্য নিতে পারা যেতে পারে যদি খুব বেশি রকম ড্যামেজ হয়ে থাকে অর্গানটার। বেশ ম্যাডাম, যদি মেনোপজ হয়ে গিয়ে থাকে মানে আফটার আ সার্টেন এজ মেনস্ট্রুয়েশন সাইকেল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, তারপরে সেই মেনোপজ হয়ে যাওয়ার পরে মহিলাদের মধ্যে কোন ধরনের সমস্যাগুলো সবথেকে বেশি দেখতে পাওয়া যায় এবং তাদেরকে কোন কোন বিষয়ে সচেতন হয়ে কি কি স্টেপ নেওয়া উচিত যাতে ওনার জীবনটা ভালো চলে আর কি? এটা তো সবার লাইফেই হয়, একটা ফিজিওলজিক্যাল প্রসেস। মেনোপজ, আফটার মেনোপজ অ্যাচিভ করার পর যে মেনলি হরমোনাল ব্যাপারটা সেটা বডি থেকে উঠে যায়, অনেকটা হরমোনাল উইথড্রয়াল হয়ে যায়। সেই জন্য এই সময় খুব মুড সুইং, অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার্স, ডিপ্রেশন, এই জিনিসগুলো খুব বেশি হয়। তারা নিজেদের যত্নটাও ঠিকঠাক নিতে পারে না, সেটাও একটা খুব বড়। তাদের নিউট্রিশনাল বা হেলথ রিলেটেড ইস্যুগুলো খুব হ্যাম্পার হয়ে যায় এই সময়। তারা শারীরিকভাবে ফ্যাটিক, উইকনেস এগুলো হয়। আর এই সময় বডিতে ক্যালসিয়ামের ব্যালেন্সটা, যেহেতু একটা বোনের ওপর একটা ইস্ট্রোজেনের একটা পজিটিভ এফেক্ট আছে, সেই জন্য এই পজিটিভ এফেক্ট অন দ্য বোনস এটা চলে যায়। সেজন্য বোন উইকনেস এই সময় খুব দেখা যায়, অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া অ্যান্ড রিলেটেড ফ্র্যাকচার্সগুলো এই সময় বোন লসটা খুব বেশি হয়। তো বিভিন্ন রকম আর্থারাইটিসের সমস্যা এই সময় ভীষণ বাড়াবাড়ি দেখা যায়। আর যেটা অনেকটা বলতে পারো এর একটা ইস্ট্রোজেনের একটা পজিটিভ এফেক্ট অন দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেমও আছে। সেই জন্য বিভিন্ন হাইপারটেনশন, স্ট্রোক রিলেটেড ইভেন্টস এগুলোও কিন্তু এই সময় অনেকটা বেশি হয়। সেই কারণে যদি কারো ক্ষেত্রে এই ধরনের সমস্যা বেশি হচ্ছে তাহলে তাদের ক্ষেত্রে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আমরা দিয়ে থাকি। আর রিগার্ডিং সেক্সুয়াল হেলথ, সেটাও এই সময় অনেকটা হ্যাম্পার করে ডিউ টু ড্রাইনেস বলো বা ডিউ টু ভেজাইনাল অ্যাট্রফি, সেখানে বিভিন্ন অ্যাট্রফিক চেঞ্জেসগুলো আসতে থাকে। মানে ল্যাক অফ লিবিডো অ্যান্ড আদার্স প্রবলেমগুলো, রেকারেন্ট ইউরিনারি প্রবলেম, ফ্রিকোয়েন্সি বা এই ধরনের জিনিসগুলো যে ধরে রাখতে পারছে না ইউরিনারি প্রবলেমসগুলো, এগুলো এই সময় বারবার রেকারেন্ট ইউটিআই, এগুলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সেগুলো কিন্তু মেনোপজ, আফটার মেনোপজ বেশি হয়। তো এই জায়গায় ম্যাডাম, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে তাহলে কি এই ধরনের যে অনেকগুলো ডাইভার্সিফাইড যে প্রবলেমসগুলো হচ্ছে সেগুলো কতটা সমাধান আনা পসিবল? এটা অনেকটাই মানে সমাধান করা সম্ভব, বিশেষ করে লোকাল ইস্ট্রোজেন বা ওরাল ইস্ট্রোজেন, বিভিন্ন প্যাচ অনেক রকমভাবেই পাওয়া যায়। বা আরেকটা নোভেল অপশন এখনকার দিনে মিরেনা কয়েল বলে পাওয়া যায়, যেটা প্রোজেস্টেরন রিলিজিং ইন্ট্রাউটেরাইন ডিভাইস, এগুলো আমরা অনেক সময় ইনসার্ট করে থাকি। এটাও একটা সর্ট অফ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। তো এগুলো থেকে জন্য একটা ক্রনিক হরমোন যদি নেওয়া যায় তাহলে নর্মাল যে সেক্সুয়াল হেলথটা সেটার ইমপ্রুভমেন্ট হবে, প্লাস বডিতে যে বোন লস রিলেটেড বা মুড সুইং রিলেটেড যে প্রবলেমগুলো হচ্ছে, প্রচণ্ড হট ফ্লাশ বা গরম লাগার ব্যাপারগুলো, প্রচণ্ড ঘেমে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু অ্যালিভিয়েট করা সম্ভব। ম্যাডাম, এক্ষেত্রে এই অ্যাংজাইটি, মুড সুইং এগুলো তো পার্ট অফ মেনোপজ আমরা তাহলে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে পরিবারের ভূমিকা কতখানি, যে তারা তাদেরকে কতখানি সাপোর্ট দিতে পারবে টু ডিল উইথ দিস প্রবলেমস? এবার যখন একটা অনগোয়িং একটা মেনোপজ রিলেটেড ইস্যু হয় তখন অবশ্যই বলবো সোশ্যাল সাপোর্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ এই সময় হরমোনাল উইথড্রয়ালটা হচ্ছে, মানসিকভাবে সে অনেকটাই অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভোগে। ন্যাচারালি পারিবারিক সাপোর্টটা যদি না থাকে তার ক্ষেত্রে এই প্রবলেমগুলো অনেকটা বেশি এক্সাজারেটেড হবে, অনেকটা বেশি মুড সুইং বা ইরিটেটেড ফিল হবে। সেই সময় সবার উচিত, বাকি আদার্স পার্সন, যে অ্যাজ এ হোল একটা মহিলা সারাটা জীবন ধরে তার ফ্যামিলিকে যেভাবে ব্যালেন্স করে চলে অ্যালং উইথ তার ওয়ার্ক, তো এই সময় তার একটু কিন্তু সাপোর্ট দরকার, যেগুলো ইম্পর্টেন্ট, যেমন প্রেগনেন্সি পিরিয়ডটা বা এই মেনোপজ পিরিয়ডটা, এই সময় তাদের এক্সট্রা কেয়ার অ্যান্ড সাপোর্ট ফ্রম ফ্যামিলি অ্যাসপেক্ট এটা কিন্তু খুবই দরকার এবং আমার মনে হয় খুব সেটা সাপোর্ট করা উচিত। এই যে আর্থারাইটিস বা বোন রিলেটেড এত সমস্যা দেখা দিচ্ছে মেনোপজের পর, তাহলে সেক্ষেত্রে মানে ফুডের ওপরে কি কি চেঞ্জেস আনলে আপনার মনে হয় যে এই ধরনের সমস্যাগুলোকে ভালোভাবে অতিক্রম করা পসিবল? ক্যালসিয়াম ইনটেকটা বেশি করা উচিত এই সময়টা, মানে ফুডস রিচ ইন ক্যালসিয়াম, মিল্ক বা ডেয়ারি প্রোডাক্টস, পনির, ছানা এরকম জাতীয় দুধটা যদি রোজকার ডায়েটে থাকে সেটা কিন্তু বেটার। তার ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি রিলেটেড যে ইস্যুসগুলো থাকবে সেটা
অনেকটা হিল হতে পারে। আর যে কোনো ফুডস কন্টেনিং হাই অ্যামাউন্টস অফ ন্যাচারাল ইস্ট্রোজেন, সেটাও যেমন সয় প্রোটিন বা সয় মিল্ক বা সয়াবিন জাতীয় জিনিসগুলো, ওগুলো কিন্তু দরকার, যেটা ন্যাচারাল সোর্স অফ ইস্ট্রোজেন, সেটাও কিন্তু এই ধরনের সমস্যাগুলোকে একটুখানি দূরে রাখতে সাহায্য করবে। ম্যাডাম, সেক্ষেত্রে ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর যদি ডেফিসিয়েন্সি থাকে, মানে বডির মধ্যে দেখাই যাচ্ছে কম রয়েছে, সেক্ষেত্রে কি ওষুধ খাওয়াটা যায়? হ্যাঁ, ওষুধ আমরা অনেক সময় এগুলো প্রেসক্রাইব করে থাকি, স্পেশালি অনেক ধরনের হরমোনাল পিলস যখন আমরা ইউজ করি সেসব ক্ষেত্রেও অ্যাসোসিয়েটেড অ্যাড অন অ্যাজ এ অ্যাড অন থেরাপি আমরা ক্যালসিয়াম থেরাপিটা দিয়ে থাকি। আর যদি সেরকম কোনো ডাউট থাকে কি, সেক্ষেত্রে আমরা সেরাম ক্যালসিয়াম বা ভিটামিন D3 লেভেলটা চেক করে আফটার প্রপার ইভ্যালুয়েশন আমরা সেটা প্রেসক্রাইব করে থাকি। ম্যাডাম, এরপর তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি। আমাদের নেক্সট টপিক হচ্ছে প্রেগনেন্সি। ম্যাম, প্রেগনেন্সির সময় একজন মহিলার বডিতে অনেক রকমের চেঞ্জ আসে, মানে বলতে গেলে যেরকম তার প্রতিদিনের যে হরমোনাল ব্যালেন্সটা যেটা চলছিল সেটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি কি অ্যাড অন একজন মহিলার কেয়ার নিজের প্রতি নেওয়া উচিত বলে আপনি মনে করেন? কারণ কি সেই চেঞ্জেসগুলো তখন সে প্রপারলি তখন ডিল করতে পারে। দেখো, প্রথম 3 মাসটা খুব ভাইটালস ফর অর্গানোজেনেসিস। বাচ্চার প্রত্যেকটা অর্গান মেনলি কিন্তু সেই সময়টাই তৈরি হয়। এই সময় ডায়েট রিচ ইন ফোলিক অ্যাসিডটা খুব ইম্পর্টেন্ট ফর বাচ্চার নিউরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ব্রেন গ্রোথ। তো সেটা মানে যেমন স্প্রাউটেড মুগ, স্প্রাউটেড ছোলা বা এরকম জাতীয় বা গ্রিন লিফি ভেজিটেবলস বা প্রচণ্ড প্লেন্টি অফ ফ্রুটস, যেটাই সিজনাল যা ফ্রুটস পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু সবসময় খাওয়াটা উচিত। এটা তাকে অ্যাডিকুয়েট নিতেই হবে। আর অ্যালং উইথ দ্যাট, যাতে তার অ্যানিমিয়া না হয় ডিউরিং ডেলিভারি অ্যান্ড প্রেগনেন্সি পিরিয়ড এবং সমস্ত ডেলিভারিটাকে কভার করার জন্য তখন অনেকটা ব্লাড লস হয়ে থাকে। ন্যাচারালি এই ব্লাড লসটাকে কভার করতে গেলে তাকে কিন্তু বডিতে অ্যানিমিয়া যাতে না থাকে, হিমোগ্লোবিনটা যাতে অ্যাডিকুয়েট থাকে সেটা দেখতে হবে। তার জন্য আয়রন রিচ খাবার তাকে কিন্তু খেতে হবে। অ্যালং উইথ দ্যাট আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন যদিও আমরা রুটিনলি দিয়ে থাকি, কিন্তু ডায়েটারি সাপ্লিমেন্ট স্পেশালি ইন দ্য ইন্ডিয়ান কন্টিনেন্টে আমাদের কিন্তু আয়রন ডেফিসিয়েন্ট থাকে। সেক্ষেত্রে আয়রন রিচ ফুডগুলো ভালো করে খাওয়া উচিত। তবে আরেকটা ইম্পর্টেন্ট ভেজিটেবল সোর্স অফ আয়রন যেটা থাকে সেটা কিন্তু রিলেটিভলি তার বায়ো অ্যাভেলেবিলিটিটা কম হয়, সেটা আমরা কম অ্যাবজর্ব করতে পারি, রাদার দেন অ্যানিমাল সোর্স অফ আয়রন, যার চিকেন বা মিটের যে লিভার পার্টগুলো, সেগুলোতে তোমার আয়রন কন্টেন্টটা বেশি থাকে, যেটা ইজিলি ডাইজেস্টেবল এবং অ্যাবজর্পশন রেটটা যেটা বেশি থাকে। তো এই ধরনের অ্যানিমাল সোর্স অফ আয়রনটাও নিতে হবে, অ্যালং উইথ দ্যাট আদার্স যেগুলো ভেজিটেবল সোর্স, সাপোজ র ব্যানানা বা ডেটস বা রেজিনস এগুলোতে থাকছে, সেগুলো নেওয়া যেতে পারে। ম্যাডাম, 3টে ট্রাইমেস্টার থাকে আমাদের প্রেগনেন্সিতে। এই 3টে ট্রাইমেস্টার মানে প্রথম 3 মাস, মাঝের 3 মাস এবং শেষের 3 মাস, এর মধ্যে সবথেকে বেশি ক্রুশিয়াল সময় কোনটা? প্রত্যেকটা পিরিয়ডেরই সিগনিফিকেন্স অ্যান্ড ইম্পর্টেন্স আছে। ফার্স্ট ট্রাইমেস্টারটা মেনলি আমরা যেটা কনসার্ন থাকে যে মিসক্যারেজের চান্সটা, কারণ প্রেগনেন্সিটাকে স্টেবিলাইজ হতে ওই সময়টাই যতগুলো প্রেগনেন্সি লস হয় আর্লি ট্রাইমেস্টারে, তো সেটাই মেজরিটি দেখা যায়। সে সময় যাতে প্রেগনেন্সিটা স্টেবিলাইজ থাকে, তো সেই কজগুলো দেখতে হয়। তো সেটা বেশি ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট মিসক্যারেজ। সেকেন্ড ট্রাইমেস্টারে প্রেগনেন্সি লসের মেন কারণটা থাকে কোনো অ্যানাটমিক্যাল ডিফেক্টস বা হয়তো ইউটেরাসের মধ্যে গঠনগত প্রবলেম, মানে বেবির গ্রোথটা ঠিকই আছে কিন্তু সামহাউ ডিউ টু অ্যাবনর্মাল ইউটেরাইন স্ট্রাকচার বা কোনো শর্ট সার্ভিক্স আছে বা ভেতরে কোনো অ্যানোমেলিজ আছে ইউটেরাসটা, হয়তো কোনো ডাইডেলফিস বা অনেক ধরনের ইউটেরাইন সমস্যা থাকে যেখানে বাইকর্নুয়েট ইউটেরাস বা যেগুলোতে ইউটেরাসটা পুরোপুরিভাবে বেবিটাকে ক্যারি করতে পারে না, তাহলে কিছুদিন যাওয়ার পর প্রেগনেন্সিটা আপনি লস হয়ে যায়। সেটার জন্য ওই সেকেন্ড ট্রাইমেস্টার প্রেগনেন্সিটা ইম্পর্টেন্ট। আর রিগার্ডিং থার্ড ট্রাইমেস্টার যখন বাচ্চার গ্রোথটা খুব ইম্পর্টেন্ট, এই সময় বাচ্চা ধরো ঠিকঠাক নিউট্রিশনটা করতে পারছে না, অ্যাচিভ করতে পারছে না, সেক্ষেত্রে প্রিটার্ম বার্থ, লো বার্থ ওয়েট বেবিজ বা অনেক সময় দেখা যায় অবস্টেটিকুলার মানে লিভার রিলেটেড সমস্যা, জন্ডিসের সমস্যা বা হাইপার টেনশন, ডায়াবেটিস, সবগুলোই কিন্তু যত জেস্টেশন এজটা অ্যাডভান্স হয় তত এদের টেন্ডেন্সিগুলো, হাই রিস্ক প্রেগনেন্সি চান্সগুলো বাড়ে। তো সেই ব্যাপারগুলোতেও কিন্তু নজর রাখতে হবে। যখন একজন মহিলা তার প্রেগনেন্সি প্ল্যান করছে, ঠিক আছে, সেই সময় থেকেই কি তার ডক্টরের সাথে পরামর্শ নেওয়া উচিত? অবশ্যই, কারণ আমাদের কিন্তু প্রি কনসেপশনাল একটা বাস্কেট অফ টেস্ট এবং কিছু মেডিকেশনস আছে যেটা আমরা দিয়ে থাকি ফর হেলদি মাদার অ্যান্ড দ্য হেলদি বেবি। তো
ওখানে কিন্তু তোমার রেগুলার বেসিসে যেমন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, ফলিক অ্যাসিডটা রেগুলার বেসিসে খাওয়া উচিত, অ্যাটলিস্ট 3 মান্থস প্রায়ার টু কনসেপশন, এটা খুব ম্যান্ডেটারি। অ্যালং উইথ দ্যাট তার যদি কোনো হরমোনাল ইস্যুস বা কোনো জেনেটিক মানে জেনারেল অর্গান রিলেটেড, প্যাথোফিজিওলজি রিলেটেড কিছু প্রবলেমস থাকে সেটাকেও সর্ট আউট করতে হবে। সাপোজ পেশেন্ট ইজ সাফারিং ফ্রম এন্ডোমেট্রিওসিস বা ফাইব্রয়েডস বা পলিপস, এই সমস্ত কিছু আছে, বা তার হয়তো হরমোনাল মেনস্ট্রুয়েশনে কিছু ইরেগুলারিটিস আছে, হরমোনাল ইমব্যালেন্স আছে, সেই জিনিসগুলোকেও কারেকশন করে দিতে হবে যাতে করে তার প্রেগনেন্সিটা বেশ স্মুথ হয় এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রেগনেন্সি তার যাতে একটা হেলদি বেবি আর কি আমরা ফাইনালি অ্যাচিভ করতে পারি। ম্যাডাম 30-এর ওপরে যে সমস্ত মহিলাদের এজ, সেই সমস্ত মহিলাদের প্রেগনেন্ট হওয়ার পর কি সমস্যাগুলো বেশি দেখা দেয় বলে আপনি মনে করেন? মানে 30-এর বেশি ঊর্ধ্বের যারা প্রেগনেন্ট মাদার্স, তাদের মধ্যে কি সমস্যাগুলো বেশি দেখা দেয়? হ্যাঁ, আফটার 30 অবশ্যই কিছু অ্যাডভান্স ইভেন্টস বেশি হয়, কিন্তু এখনকার দিনে মেজরিটি অফ দ্য পেশেন্ট আফটার 30, কারণ আফটার 40 ইয়ার্সের ওপরই মেনলি আমরা অনেক পেশেন্ট প্রথমবার বাচ্চা হচ্ছে আফটার 40 ইয়ার্স, সেটাই বেশি পেয়ে থাকি। এখন সবার আসলে এখন এতটাই মানে লাইফটা এরকমই হয়ে গেছে কি তার এস্টাবলিশমেন্ট হতেই আফটার 30 হয়ে যাচ্ছে, তাই মেজরিটি আর প্রেগনেন্সি আর এল্ডারলি প্রাইমি। তো অ্যাডভার্স ইভেন্টসগুলো হয়, সেটাকে ট্যাকল করারও অনেক রকমের উপায় আছে। রেগুলার চেক আপ এগুলো খুব দরকার, রেগুলার ডায়েট, আমরা যেটা সাপ্লিমেন্টেশন মেডিসিনসগুলো দিচ্ছি, রেগুলার ফলো আপ, ইমেজিংগুলো যেগুলো থাকছে, ব্লাড টেস্টগুলো থাকছে, সেগুলো ঠিকঠাক করলে সেটা যে কোনো প্রেগনেন্সি একটু রিস্ক বেশি থাকলেও ম্যানেজ করা যেতে পারে, কোনো অসুবিধা হওয়ার কথা না। তবে ইনসিডেন্স অফ হাইপারটেনশন, ডায়াবেটিস, লো বার্থ ওয়েট, প্রিটার্ম ডেলিভারিজ, এগুলো যত এজ বাড়বে তত কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে কমপ্লিকেশন। ম্যাডাম আগে থেকে যদি ডায়াবেটিস বা হাইপারটেনশন মানে প্রেশার বেশি, সুগার বেশি, তার জন্য অলরেডি ওষুধ উনি খান, সেই সমস্ত অবস্থায় প্রেগনেন্ট হয়ে গেছেন, তাহলে সেক্ষেত্রে কি প্রেগনেন্সিতে রিস্কটা বেশি থাকে? হ্যাঁ, অবভিয়াসলি যদি ডায়াবেটিক হয়, ফ্র্যাঙ্ক ডায়াবেটিক হলে পরে তখন বিভিন্ন ধরনের ম্যালফরমেশন বা বিভিন্ন ধরনের ডিফেক্টস, বাচ্চায় অনেক অ্যানাটমিক্যাল ডিফেক্টসগুলো হওয়ার চান্সেসটা বাড়ে। তো সেই ধরনের মানে নিউরাল সিস্টেম বা ক্রেনিয়াল সিস্টেম, কার্ডিয়াক ডিফেক্টস, এগুলো কিন্তু হয়ে থাকে। তো এটা কিন্তু বলবো সবসময় ডায়াবেটিস থাকলে তার প্রপার কন্ট্রোলড ওয়েতে কন্ট্রোল করে তারপর প্রেগনেন্সিটা নেওয়াটা সবসময় ভালো। ইভেন যে ধরনের মেডিকেল ইস্যুসগুলোই থাকছে সেটাকে কিন্তু অপটিমাইজড করিয়ে প্রেগনেন্সি নিলে অসুবিধা হওয়ার কথা নয়। ম্যাডাম প্রেগনেন্সির সময় পেঁপে বা আনারস এই জাতীয় খাবার খেলে অনেক সময় মিক্স ক্যারেজ হয়ে যায়, এরকম টাইপের অনেকের মাথার মধ্যে ধারণা থাকে, এটা কতখানি সত্যি? দেখো, এরকম কোথাও কিন্তু স্টাডি বেসড কোথাও ডকুমেন্টেড নেই কি প্যাপায়া বা পাইনাপেল খাওয়া যাবে না। তো সেই জন্য আমরা সেরকমভাবে কখনোই বলি না যে আপনি খাবেন না, কিন্তু কেউ যদি ফলো করে সে তার পার্সোনাল চয়েস। ম্যাডাম প্রেগনেন্সির সময় বিভিন্ন রকম মানে ইন্ডিয়ার বিভিন্ন রকম ট্র্যাডিশনাল কিছু ফুড আছে, যে ফুড আইটেমসগুলো শাশুড়িরা বউদেরকে খাওয়ান বা বলেন যে এগুলো খাওয়া যাবে না, তো সেগুলোরও কি অ্যাকচুয়ালি কোনো মেডিকেল এক্সপ্লেনেশন আছে? সেরকম কোনো মেডিকেল এক্সপ্লেনেশন সত্যিই নেই, তবে ডায়েট রিচ ইন প্রোটিন, রিচ ইন আয়রন, রিচ ইন ক্যালসিয়াম অ্যান্ড ফোলেট, এগুলো খেতে হবে। তার মধ্যে এবার শাশুড়িরা যদি সেই কম্পোনেন্টসগুলো রাখেন তাহলে ভালো, যদি না রাখেন কিছু করার নেই। 30-র বেশি এজ হয়ে গেলে মহিলাদের কোন কোন হেলথ চেক আপ তাদের নিয়মিত করা উচিত? আফটার 30 যেটা বললাম, সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য প্যাপসমিয়ার, এটা কিন্তু রেগুলার বেসিসে করা উচিত। তো মোটামুটি 3 বার 2 to 3 ইয়ার্স ইন্টারভ্যালে অ্যাটলিস্ট যতক্ষণ না 3টে টেস্ট কনজিকিউটিভ নেগেটিভ হচ্ছে ততদিনই কিন্তু সার্ভাইকাল প্যাপ টেস্টটা করা উচিত। স্পেশালি ইন দ্য ব্যাকগ্রাউন্ড যদি ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান বা ইউটেরাইন ক্যান্সারগুলো থাকে তাদের ক্ষেত্রে কিন্তু রিস্ক অ্যাসেসমেন্টটা জরুরি। মানে বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট বা জেনেটিক টেস্টিং অ্যাভেলেবেল আছে, তো সেগুলো করা উচিত। আর এছাড়াও আমি বলবো একটা মানে 2 ইয়ারলি বা 3 ইয়ারলি যদি একটা রুটিন আল্ট্রাসাউন্ড বা ব্রেস্ট ইমেজিং এগুলো যদি হয় সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আফটার 35 ইয়ার্স অফ এজ আমরা সেরকম স্পেশালি ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকলে আমরা কিন্তু ইয়ারলি ম্যামোগ্রাফিটাকেও করতে বলি। এছাড়াও তার রেগুলার ব্লাড সুগার চেক আপ বা অ্যানিমিয়া ডিটেকশন কিছু থাকছে কিনা, অ্যানিমিয়ার প্রবলেম বা হাইপারটেনশন ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, এগুলোও কিন্তু দেখা উচিত। মানে বিভিন্ন আদার্স প্রবলেম যেমন কোলেস্ট্রল, এগুলো খুব কমন প্রবলেম যেগুলো এই সময় হচ্ছে কিনা দেখা উচিত। এখনকার দিনে ওয়ার্কিং মাদার্স অত্যন্ত পরিমাণে বেশি হয়ে গেছে, মানে প্রত্যেকটা মাদারই ওয়ার্কিং, তো সেক্ষেত্রে মা হওয়ার পরে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কিভাবে মেনটেন করা যায় বলে আপনার মনে হয়? এটা খুবই ডিফিকাল্ট কোয়েশ্চেন। প্রত্যেকটা মানে
মহিলাকে এই কাজটা করতে হয়, তো সেটা তার নিজস্ব ইন্ডিভিজুয়ালাইজড ব্যাপার, যে ফ্যামিলিকে টাইমটাও দিতে হবে প্লাস ওয়ার্কটাও মেনটেন করতে হবে সেভাবে। তো এই রিলেটেড ইস্যুতে সবসময় তার যেন উইমেন্স হেলথটা যেন একদমভাবে নেগলেক্টেড না হয়ে যায়, সেটা খুব দরকার। কারণ তারাই অ্যাকচুয়ালি উইমেনটা কিন্তু মহিলারা সেটাই কিন্তু মেনলি বিল্ডিং ব্লক অফ আর ফ্যামিলি অ্যান্ড অলসো সোসাইটি। সো তাদের হেলথটা যাতে ঠিকঠাক থাকে, তাদের অ্যাডিকুয়েট নিউট্রিশিয়াস ডায়েটটা সে যেন ঠিকঠাক নিচ্ছে কিনা, নিজের জন্য একটা এক্সারসাইজ করার, একটা ওয়ার্কআউট করার টাইমিং পাচ্ছে কিনা, সেই জিনিসগুলো খুব দরকার। আর সবসময় প্রচণ্ড রাশ জিনিসটাও কিন্তু শরীরের জন্য খুব মানে একটা স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি করে। সেগুলোকে যতটা সম্ভব একটু অ্যাভয়েড করে, একটু ব্যালেন্স করে সব কিছু মেনটেন করতে হবে। ফ্যামিলি এবং হাজবেন্ডের কতখানি রোল এখানে আপনার মনে হয় যে থাকা উচিত সেই সমস্ত ওয়ার্কিং মাদারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য? উইদাউট ফ্যামিলি সাপোর্ট তো টোটাল ব্যাপারটাকে মানে স্ট্যান্ডই করা যাবে না। অবভিয়াসলি ফ্যামিলি সাপোর্ট তো অবশ্যই দরকার। হাজব্যান্ড অ্যালং উইথ যারা পরিবারে আছে, মা বলুন বা ইনলস ফ্যামিলিজ বলুন বা মাদার ফাদার যারাই আছে, সবাইকেই সেই ব্যাপারটাতে এগিয়ে আসতে হবে, মহিলাদের সাহায্য করতে হবে যাতে তারা তার এই ফ্যামিলি অ্যান্ড ওয়ার্কটাকে ঠিক করে ব্যালেন্স করে নিজের কেরিয়ারটাকেও ঠিক করে দেখতে পারে বা বাচ্চা বেবিদের যেটা টেক কেয়ার করা সেই ব্যাপারটাও করে উঠতে পারে। সেই জন্য ওভারঅল সাপোর্টটা কিন্তু খুব ম্যান্ডেটরি। আমরা পডকাস্টের একেবারেই শেষ অধ্যায়তে এসে পৌঁছেছি। ম্যাডামকে শুধু একটা শেষ প্রশ্ন করব। ম্যাডাম, একটা মেসেজ যেটা আপনি সমস্ত মহিলাদের উদ্দেশ্যে দিতে চান, যেটা শুনলে তারা তাদের নিজেদের হেলথকে সম্পূর্ণভাবে বজায় রাখতে পারবেন এবং নিজেদের জীবনকে আরও বেটার বানাতে পারবেন। যেটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যেটা ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ক সবটাই মেনটেন করতে হয় মেয়েদের, সেটা সত্যিই খুব দরকার। কিন্তু আমি বলবো সবচেয়ে নেগলেক্টেড পার্ট হচ্ছে তার উইমেন্স হেলথ। মেয়েদের নিজেদের ব্যক্তিগত জীবনটা কিন্তু মানে লাইফটা কিন্তু অনেকটাই নেগলেক্টেড হয়ে যায়। সেই জন্য তারা যেন তার যদি শারীরিক কিছু অসুবিধা থাকছে, মানে ধরো কোনো সময় কোনো মেনস্ট্রুয়েশন রিলেটেড প্রবলেম বা কোনো শারীরিক অসুবিধা হচ্ছে, কোনো প্রবলেম ব্যথা হচ্ছে বা কিছু মানে অতিরিক্ত অ্যাবনর্মাল কোনো সমস্যা বা সিমটমস হচ্ছে, সেগুলো যেন নিজেদের মধ্যে চেপে না রেখে সবসময় মানে মেডিকেল অ্যাডভাইস যেটা সেটা কিন্তু যাতে সবসময় নিতে এগিয়ে আসে, সেই জায়গাটা সবসময় তাদের কাছে রাখা উচিত। যত আর নর্মাল যে একটা হেলদি ডায়েট অ্যান্ড হেলদি লাইফস্টাইল, তার সাথে অ্যাডিকুয়েট এক্সারসাইজের যে ডেইলি রুটিনটা, সেই শিডিউলটা তাদের যে করেই হোক সময় বার করে এটা করতে হবে। এটা সবার কাছে আমার রিকোয়েস্ট। আর নিজেদের কোনো সমস্যা থাকলে সেটা লুকিয়ে না থেকে ডাক্তারের কাছে আসতে হবে। এই জিনিসটাকে কিন্তু হয়ে যাক ব্যাপারটা, ঠিক আছে কিছু হবে না, এভাবে ভাবাটা ঠিক নয়। তার অসুবিধা হলে সে যেন ডাক্তারের কাছে আসে এবং মেডিকেল অ্যাডভাইসটা নেয়। তাহলে অবশ্যই অনেক কিছু জিনিস আমরা খুব শুরুতেই প্রিভেন্ট করতে পারি এবং একটা তাকে সুস্থ জীবন তাকে দিতে পারি। থ্যাংক ইউ ম্যাডাম, আমাদেরকে এত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস এত খোলাখুলিভাবে আলোচনা করার জন্যে। তাহলে আপনারা দেখতে পেলেন যে আমাদের মহিলাদের জন্য নিজেদের শরীরের যত্ন নেওয়া এবং তাকে সম্পূর্ণভাবে প্রাধান্য দেওয়া কতটা বেশি পরিমাণে প্রয়োজনীয়। আপনারা শুরু থেকে শেষ অবধি বুঝলেন যে কোন কোন সমস্যা কোন কোন বয়সের মহিলাদের মধ্যে হতে পারে এবং সেইগুলোকে প্রিভেন্ট করার জন্য বা সেগুলো যাতে না হয় সেগুলোর জন্য কি কি করা প্রয়োজনীয় এবং সঠিক সময় ডাক্তারের পরামর্শ নেওয়া কিন্তু অত্যাবশ্যকীয়। আজ আমরা আমাদের এই এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে কথা ও চিকিৎসার পরবর্তী এপিসোডে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।